গানগুলো তোমরা দেখে নিতে পারো বা লিখতে পারো। আচ্ছা, এখন দেখো আমার কথা বোঝা যাচ্ছে কিনা। আচ্ছা, এখন দেখো আমার কথা বোঝা যাচ্ছে কিনা। হ্যালো হ্যালো, দেখো তো এবার কথা বোঝা যাচ্ছে কিনা, তোমরা শুনতে পাচ্ছ কিনা। হ্যালো হ্যালো, দেখো তো এবার কথা বোঝা যাচ্ছে কিনা, তোমরা শুনতে পাচ্ছ কিনা। ওকে, ধন্যবাদ। এখন শুরু করছি, তাহলে আশা করি এখন তোমরা শুনতে পাবে। এখন তোমরা আমার কথা শুনতে পাবে আশা করি। ওকে, এবার আজকে তোমরা পেজ নাম্বার বের করবে হচ্ছে, তোমরা পেজ যেটা বের করবে 98, ক্লিপস টোফেলে 98 নাম্বার পেজ বের করতে হবে। ক্লিপস টোফেলের পেজ নাম্বার 98, এই পেজটা একটু বের করো কষ্ট করে। ওকে, এবার আজকে তোমরা পেজ নাম্বার বের করবে হচ্ছে 98 নাম্বার পেজ বের করবে। আজকে এখান থেকে আমরা পড়া শুরু করব। আজকে আমাদের পড়ার বিষয় বা আলোচনা করার বিষয় হচ্ছে এগ্রিমেন্ট। এটা তোমরা ইতিমধ্যে আগে যারা পড়াশোনা করো তারা জানো সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, কিন্তু আজকে আমরা নতুন একটা এগ্রিমেন্ট শিখবো যেটাকে বলা হয় পজিটিভ অ্যান্ড নেগেটিভ এগ্রিমেন্ট। এবং আজকে আমরা প্রথমে পজিটিভ এগ্রিমেন্টটা শিখবো, যেটাকে আবার বলা হয় অ্যাফার্মেটিভ এগ্রিমেন্ট। আসলে এই এগ্রিমেন্টটা কি জিনিস এটা একটু আমাদেরকে এখন বুঝতে হবে, তাহলে আমাদের কাজটা সহজ হবে। প্রথম বিষয় হচ্ছে আমরা কোনো কথা বলার সময়, কোনো মন্তব্য করার সময় বা কোনো বিষয়ে আলোচনা করার সময় একজনের সাথে কথার আমি সম্মতি প্রকাশ করি যে আমিও একই রকম, সেটাই ইংলিশে অ্যাফার্মেটিভ এগ্রিমেন্ট বলা হবে। এবং তুমিও যদি বলো, কেউ বললো যে আমি ক্রিকেট খেলা পছন্দ করি না, তুমিও বললে যে আমিও করি না, এই যে তার সাথে একটা এগ্রিমেন্ট হলো, এটা হচ্ছে সেও না বললো তুমিও না বললা, সেটা হয়ে গেল নেগেটিভ এগ্রিমেন্ট। আবার কেউ বললো যে আমি একজন শিক্ষক, তো তুমিও বললে যে আমিও একজন শিক্ষক, তাহলে তুমিও ঠিক তার মতোই তুমি তোমার মন্তব্যটি প্রকাশ করলে, তখন তুমি সেটাকে বলা হচ্ছে অ্যাফার্মেটিভ এগ্রিমেন্ট, তখন সেটাকে বলা হয় অ্যাফার্মেটিভ এগ্রিমেন্ট। সাধারণত একই শব্দের রিপিটেশন যাতে না হয়, মানে দ্বিরুক্তি যাতে দুইবার যাতে ব্যবহার না করতে হয়, সেটা আমরা পাবো। এই যে আমরা এই জায়গাটা একটু পড়ে দেখি, তবুও তোমাদের জন্য একটু হেল্প হবে। দেখো, when indicating that one person or thing does something and then adding that another does the same, use the word so or to avoid needless repetition. অপ্রয়োজনীয় রিপিটেশন মানে কি, পুনরাবৃত্তি যাতে না হয় আর কি, রিপিট যাতে না হয় of words from the affirmative statement. Use the conjunction and ব্যবহার করতে হবে, followed by simple statement using so or to. so বা to দিয়ে প্রকাশ করতে হয়। এবং এটার অর্ডারটা কি হবে এবার আমরা মূল আলোচনায় গেলে বুঝতে পারবে, এগুলোতে এত কিছু জানার দরকার নাই, জাস্ট মূল আলোচনায় যাই। তো দেখো, মনে রাখবে এই তোমরা যেমন ট্যাগ কোশ্চেনে যেটা শিখো, ট্যাগ কোশ্চেনে তোমরা যে বিষয়টি শিখো সেটা হচ্ছে নেগেটিভ
পজিটিভ, পজিটিভ, নেগেটিভ। অর্থাৎ সেন্টেন্স যদি অ্যাফার্মেটিভ হয় তাহলে ট্যাগ কোশ্চেন হয় নেগেটিভ, আর সেন্টেন্স যদি নেগেটিভ হয় ট্যাগ কোশ্চেন হয় অ্যাফার্মেটিভ, তাই না? আমরা কিছু গত ক্লাসে আলোচনা করেছি। কিন্তু আজকের যে আলোচনায় আমরা যেটা পাবো সেই বিষয়টি একটু ডিফারেন্ট। অর্থাৎ এগুলো কিন্তু নেগেটিভ হলে নেগেটিভ হলে হ্যাঁ হবে, অ্যাফার্মেটিভ হলে তোমার অ্যাফার্মেটিভ হবে, একই রকম স্টেটমেন্টটা হবে। সেটাই হচ্ছে তাহলে অ্যাফার্মেটিভ এবং নেগেটিভ তোমার এগ্রিমেন্ট। আমরা একটা সেন্টেন্সে যাই, তাহলে তোমাদের পরে আমি সেন্টেন্স ইয়েতে যাচ্ছি, নিয়মে পরে যাব। আগে একটা উদাহরণ দেখি আমরা। দেখো, একজন বলল আই অ্যাম হ্যাপি, তাহলে তুমি হয়তো বললা যে আমি সুখী, এখন তুমিও সুখী। তাহলে এটাকে সে দুই ভাবে প্রকাশ করতে পারে। দেখো, একটা হচ্ছে ইউ আর টু, এটাও লিখতে পারি আমরা। আবার আই অ্যাম হ্যাপি অ্যান্ড সো আর ইউ, তুমিও। টেন্সটাকে ঠিক রাখতে হবে, আগে যে টেন্স আছে পরেও সেম টেন্স ব্যবহার করতে হবে, একই টেন্স এখানে ব্যবহার করতে হবে। তাহলে আই অ্যাম হ্যাপি অ্যান্ড ইউ আর টু, আই অ্যাম হ্যাপি অ্যান্ড সো আর ইউ, দুইভাবে প্রকাশ করতে পারি। আমি সুখী, তুমিও সুখী। আবার আমি সুখী, একই কথা, সো আর ইউ, সেম মিনিং, তুমিও। তাহলে কেউ যদি বললো যে আমি একজন রাজা, বা আমি তোমার বন্ধু, তুমি বলো আমিও তোমার বন্ধু, এটাই হচ্ছে কি পজিটিভ এগ্রিমেন্ট। আর পজিটিভ এগ্রিমেন্টের স্ট্রাকচারটা কেমন হবে একটু খেয়াল করে দেখো। এই যে এখানে স্ট্রাকচারটা দেয়া আছে, যে এটা একটা অ্যাফার্মেটিভ স্টেটমেন্ট যদি বি জাতীয় হয়, এখানে যে ভার্বটা থাকবে ওখানে সেম টেন্স হবে, সেম ভার্ব হবে। যেমন অ্যাফার্মেটিভ স্টেটমেন্টে যদি বি দেয়া থাকে, তাহলে তুমি তোমার এটা এগ্রিমেন্টটা কিভাবে করবে, শুরু করবে এন্ড দিয়ে, এন্ড দিবা, এন্ডের আগে কমা থাকে, যেহেতু এখানে একটা থেমে যাচ্ছ তুমি, এই জন্য কমা ব্যবহার করতে হয়। দেন কি করতে হবে, দেখো সাবজেক্ট, সাবজেক্ট অনুযায়ী বি ভার্ব ব্যবহার করবা, কারণ আগে বি আছে। দেখো অ্যাফার্মেটিভ স্টেটমেন্টে এখানে বি আছে, অ্যাফার্মেটিভ স্টেটমেন্টে যেহেতু এখানে বি আছে, তাহলে সেম জিনিসটা এখানেও তুমি কি ব্যবহার করবা, বি ব্যবহার করবা। যেমন ভার্ব বি টেন্স অনুযায়ী এম ইজ আর হতে পারে, ওয়াজ ওয়ার হতে পারে। তারপরে আমরা কি ব্যবহার করবো, একটা টু। তাহলে এখানে দেখো, এই যে দেখো আই এম হ্যাপি, এই নিয়মটা দেখো, আই এম হ্যাপি, তাহলে ইউ আর টু, তাহলে ইউ সাবজেক্ট, তারপরে এম ইজ আর, তারপরে আবার টু। তাহলে করিম ইজ টু হতে পারে, আমি সুখী, করিমও সুখী, তাহলে কি হবে, করিম ইজ টু, করিম ইজ টু, রহিম ইজ টু, সে, হি ইজ টু, ইউ আর টু, সেম। অর্থাৎ সাবজেক্ট, এই নিয়মটা একটু খেয়াল করে দেখো, সাবজেক্ট তারপরে ভার্ব তারপরে টু। আরেকটা বিকল্প ব্যবহার করা যায়, সো, ঠিক আছে। সো যদি আগে নিয়ে আসো, তাহলে সো তারপরে ভার্ব, বি ভার্ব, তারপরে হচ্ছে সাবজেক্ট। এটাই কি, এটা ইনভার্সন হয়ে যায়। যারা গ্রামাটিক্যালি ইনভার্সন শব্দের সাথে পরিচিত তারা আমার মনে হয় এই জিনিসটি জানো। তবু আমি একটা জিনিস তোমাদের লিখে দেই, তাহলে একটু মনে রাখবা। যেমন এই স্ট্রাকচারটি তোমরা একটু মনে রাখবা, এস এ এস, ঠিক আছে। এই স্ট্রাকচারটি মনে রাখবা। প্রথম এই স্ট্রাকচারটি একটা পেলা, এখানে এস দ্বারা আসলে কি বুঝায় আমি দেখো, একটু খেয়াল করে দেখো। সো, সো এটা যেটা হবে সো, তারপরে দেখো খেয়াল করে দেখো, সো প্লাস অক্সিলারি, ঠিক আছে, প্লাস সাবজেক্ট, সাবজেক্ট। এটা শর্টকাটে আমি কি বললাম দেখো, শর্টকাটে আমি কি ব্যবহার করেছি দেখো, সাস, এই শব্দটা মনে রাখবা। সবসময় এই প্যাটার্নটা মনে রাখবা, সাস শব্দটি মনে রাখবা। সো অক্সিলারি সাবজেক্ট, সো অক্সিলারি এবং সাবজেক্ট। তাহলে সো এম আই, সো ক্যান আই, সো হ্যাভ আই, যত অক্সিলারি আছে আগে যে টেন্সটা থাকবে সেম টেন্সটা এদিকে আসবে, এখানে ওই অক্সিলারি ভার্বটাই ফলো করবে, মনে রাখবা এখানে ওই অক্সিলারি ভার্বটাই ফলো করবে, ঠিক আছে। এখানে টেন্সটা সেম টেন্স হবে। আর সাবজেক্ট ডিফারেন্ট হতে পারে, সাবজেক্ট ভিন্ন আরেকটা সাবজেক্ট হবে, এখানে অন্য আরেকটি সাবজেক্ট হতে পারে। যেমন আমি সৎ, করিমও সৎ, তাহলে সো ইজ করিম, মনে করো সো ইজ করিম। তবে আমরা বিকল্প আরেকটা কি শিখলাম, সাবজেক্ট, করিম ইজ টু, তার মানে সাবজেক্ট, ঠিক আছে। এটা একটু মনে রাখবে, সাবজেক্ট প্লাস ভার্ব। হ্যাঁ, এখানে যে কোনো একটা ভার্ব হতে পারে, এখানে যে কোনো একটা ভার্ব হবে অক্সিলারি, প্লাস এখানে কি দিব আমরা, টু ব্যবহার করতে পারি, ঠিক আছে। এখানে কি ব্যবহার করতে পারি আমরা দেখো, টু ব্যবহার করব, এই জিনিসটা একটু মনে রাখো। আর এখানে এই ভার্ব মানেও কি অক্সিলারি, এটা একটু মনে রাখবে, এই ভার্ব মানেও কি হবে, অক্সিলারি ভার্ব হবে, এই ভার্ব মানেও অক্সিলারি ভার্বটাই হবে। তাহলে টু অক্সিলারি ভার্ব হয়ে যাবে। তাহলে ভার্বটা আমি শর্ট লিখি, তাহলে তোমরা একসাথে বুঝতে পারবে যে অক্সিলারি ভার্বটা অক্সিলারি হবে, তারপর আবার টু হয়ে যাবে। তাহলে আই এম টু, ঠিক আছে, আই ক্যান টু, ঠিক আছে, হি ইজ টু, এরকম টুটা ব্যবহার করতে পারবে। তাহলে আশা করি এই বিষয়টি তোমরা বুঝতে পেরেছো। তাহলে যখন দুইটা নিয়মে হবে, একটা হচ্ছে সাস, সো অক্সিলারি সাবজেক্ট, কখনো এমন হওয়া যাবে না, ঠিক আছে, সো অক্সিলারি সাবজেক্ট যেটা, এটাকে কিন্তু অক্সিলারি পরে ব্যবহার করা যাবে না। আর এই নিয়মে আবার সাবজেক্ট আগে আসতে হবে, সাবজেক্ট, তারপরে সাবজেক্ট অনুযায়ী ভার্ব হবে এম ইজ আর বা ডু ডাজ হতে পারে, ওই আগের টেন্স অনুযায়ী
তারপরে কি ব্যবহার করবা টু। তবে হ্যাঁ, কিছু কিছু গ্রামারবিদ এখানে অলসো কেও ব্যবহার করেছে, এখানে অলসো দিয়েও প্রকাশ করা যায়, আই অ্যাম অলসো, ঠিক আছে, আই ডু অলসো এরকম ব্যবহার করে। বাট সব সেন্টেন্সে এই অলসোর ব্যবহারটা তোমার যুক্তিসঙ্গত নাও হতে পারে। তাহলে আশা করি এটা বুঝতে পেরেছো। তাহলে এবার আমরা আবার সেন্টেন্সে চলে যাচ্ছি, একটু খেয়াল করে দেখো, এই যে আই এম হ্যাপি, ইউ আর টু, আই এম হ্যাপি অ্যান্ড সো আর ইউ। খেয়াল করে দেখো এটা কি হচ্ছে তাহলে, সো আর ইউ। আশা করি এটা বুঝতে পেরেছো। এই যে সো আগে, তারপরে অক্সিলারি ভার্ব, তারপরে সাবজেক্ট, সো অক্সিলারি ভার্ব, তারপরে হচ্ছে সাবজেক্ট। তো একইভাবে দেখো এখানে সাবজেক্ট, অক্সিলারি ভার্ব আর, তারপর হচ্ছে আবার টু। তো যেটা যে অক্সিলারিটা আসবে সেখানে এখানেই আসবে। এই যে দেখো আমরা আরেকটা এক্সাম্পলে যাই, এই সেন্টেন্সটা খেয়াল করে দেখো, দে উইল ওয়ার্ক ইন দ্য ল্যাব টুমরো অ্যান্ড ইউ উইল টু, তুমিও, তারা কাজ করবে তুমিও কাজ করবে। দেখো তারা কাজ করবে, দে উইল ওয়ার্ক ইন দ্য ল্যাব টুমরো, ল্যাবে তারা কাজ করবে, তুমিও কাজ করবে, ইউ উইল টু, তাহলে ইউ তারপর অক্সিলারি ভার্ব তারপরে টু, ঠিক আছে। অথবা দে উইল ওয়ার্ক ইন দ্য ল্যাব টুমরো অ্যান্ড সো উইল ইউ, অর্থাৎ সাস, যেটা আমরা শর্টকাটে মনে রাখলাম কি টেকনিকটা, আশা করি তোমরা বুঝতে পেরেছো কি হবে, সাস, সো অক্সিলারি, তারপর আবার সাবজেক্ট। তাহলে আশা করি এই জিনিসটি কখনো তোমার সমস্যা হওয়ার কথা নয়। তাহলে আশা করি বুঝতে পেরেছো, সো অক্সিলারি এবং সাবজেক্ট। তাহলে সাস শব্দটি মনে থাকবে তো তোমাদের, আশা করি সাস শব্দটা একটু কমেন্ট করে জানাও এটা মনে থাকবে কিনা তোমাদের। সাস সুন্দর একটা শব্দ, সাস, সো অক্সিলারি। তাহলে সাস শব্দটি মনে থাকবে তো তোমাদের, আশা করি সাস শব্দটা একটু কমেন্ট করে জানাও এটা মনে থাকবে কিনা। সুন্দর একটা শব্দ, সাস, সো অক্সিলারি। ওকে, তাহলে আমরা এই বিষয়টি মোটামুটি বুঝতে পেরেছি। আমি একটু চেক করে নিলাম যে ঠিক আছে কিনা, মোটামুটি আশা করি সাউন্ড শোনা যাচ্ছে তোমাদের। তাহলে সাস, তাহলে কি পাচ্ছি আমরা, সো অক্সিলারি এবং সাবজেক্ট, আবার সাবজেক্ট অক্সিলারি টু। একইভাবে আমরা এখানেও চলে যাই, দেখো জেইন, তোমরা একটু সূচিপত্র দেখো, এগ্রিমেন্টের সূচিপত্র দেখলে তোমরা সেটাও পেয়ে যাবে। এই মুহূর্তে বইটা আমার কাছে নাই, থাকলে আমি পেজ নাম্বার সহ বলে দিতাম। 4-in-1 বইটা আমার আশেপাশে নেই, যার কারণে আমি এই মুহূর্তে বলতে পারছি না, পরে দেখে নিও তোমরা। আগামী দিন থেকে আমি 4-in-1 এর পেজ নাম্বারটাও বলে দিব তোমাদের, যারা আমার বইটা পড়ো তাহলে 4-in-1 এর পেজ নাম্বারটা বলে দিব আগামী দিন থেকে, হ্যাঁ, ইয়েতে বলে দিব। যাই হোক, তাহলে এখানে দেখো জেইন গোজ টু দ্যাট স্কুল অ্যান্ড মাই সিস্টার ডাজ টু, মাই সিস্টার ডাজ টু, দেখো জেইন গোজ টু স্কুল, দ্যাট স্কুল, অ্যান্ড আমার বোনও যায়, মাই সিস্টার ডাজ টু। এখানে যেহেতু গোজ আছে এই জন্য এখানে ডাজ ব্যবহার করা হয়েছে, ডু বা ডাজ হবে, ডু বা ডাজ ব্যবহার করতে হবে। একইভাবে জেইন গোজ টু দ্যাট স্কুল অ্যান্ড সো ডাজ মাই সিস্টার, সাস, একটু খেয়াল করো, সাস, সো অক্সিলারি এবং সাবজেক্ট। তাহলে এই জিনিসটা আশা করি কখনো আর ভুল হবে না। এবার আমরা পারি কিনা দেখো, এই যে এটাও দুইভাবে বলা যাবে, জন ওয়েন্ট টু দ্য মাউন্টেন অন হিজ ভ্যাকেশন অ্যান্ড উই ডিড টু, দেখো এটা আমরা বলতে পারো উই ডিড টু, অথবা সো ডিড উই, সো ডিড উই। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। তাহলে আমরা কি ব্যবহার করলাম, সো ডিড উই। আচ্ছা, তাহলে আমরা এটা বলবো যে এটা কি, সো ডিড উই, সাস। একই বিষয় দেখো, আই উইল বি ইন মেক্সিকো অ্যান্ড এই যে দেখো সেম, আই উইল বি ইন নিউ মেক্সিকো ইন অগাস্ট অ্যান্ড দে উইল টু, তারাও থাকবে, দেখো দে উইল টু, অথবা সো উইল দে, সো উইল দে। তাহলে আশা করি বুঝতে পেরেছো এটা হচ্ছে পজিটিভ এগ্রিমেন্ট। আচ্ছা, একইভাবে এখানে আসো আমরা, এখানেও দেখো হি হ্যাজ সিন হার প্লেস, মানে নাটক আর কি, দ্য গার্লস হ্যাভ টু, ঠিক আছে, দ্য গার্লস হ্যাভ টু, অথবা সো হ্যাভ দ্য গার্লস, মানে সাস, সো হ্যাভ দ্য গার্লস। তাহলে বাকিগুলো আমি বলছি না, আশা করি তাহলে অ্যাফার্মেটিভ এগ্রিমেন্ট বলবা। তাহলে এখানে কিছু এক্সারসাইজ আছে, বলো তো এখানে কি হবে, তোমরা একটু প্রথম দুইটা বলো, প্রথম দুইটি বলো কি হবে এটাতে, কমেন্ট করে জানাও এই দুটিতে কি উত্তর হবে, একটু কমেন্ট করে জানাও। এখানে কোন উত্তরটি হবে একটু কমেন্ট করো, কমেন্ট করে জানাও। এখন আমি যে দুটি আন্ডারলাইন করেছি এখানে উত্তরটা কি হতে পারে একটু কমেন্ট করবা, কমেন্ট করে জানাবা। আশা করি তোমরা পারবা। এখানে খেয়াল করে দেখো কোন টেন্স আছে এবং কি ব্যবহার করবা।
সাবজেক্ট কিন্তু দেওয়াই আছে, সাবজেক্ট দেয়া আছে এখানে দেখো। তাহলে দেখি কে কে পারে এটার উত্তর করতে পারে। আচ্ছা, স্বপ্নীল রাকিব বলে দিয়েছে আমাদের 4-in-1 এর পেজ নাম্বার হচ্ছে 189। ঠিক আছে, 189 আর কি, 189। 4-in-1 এর হচ্ছে 189 নাম্বার পেজ বের করো তোমরা, 189। তাহলে এবার এটা আশা করি পারবে তোমরা। পরের গুলো তোমাদেরকে হোম ওয়ার্ক দিয়ে দিব, কিন্তু এটা তোমাদেরকে পারতে হবে। এই দুইটা তোমরা পারো কিনা তাহলে বুঝতে পারবো যে এখানে কি তোমরা লেকচারটুকু বুঝতে পেরেছো কিনা। এখানে দুইটাই টু দেয়া আছে, এই জন্য আমি করতে দিয়েছি। দেখো দুইটাই টু দেয়া আছে। আচ্ছা, প্রথমটা গুড। প্রথমটা কি হবে তাহলে? প্রথমটা হবে হার ব্রাদার ডাস টু। গুড, হার ব্রাদার ডাস টু। আর পরেরটা কি হবে? আই উইল টু, আই উইল টু। ডাজ আর উইল হবে। গুড। আচ্ছা, তাহলে পরের দুটি কি হবে বলো তো? 3 এবং 4। পরের দুটি কি হবে তাহলে? 3 এবং 4। পরের দুটি 3 এবং 4। ওকে, আশা করি এটাও পারবে তোমরা। একটু চেষ্টা করো, আন্তরিকতা থাকলে অবশ্যই পারবে, ধৈর্য ধরতে হবে। না, এবার পরের অ্যান্সার গুলো বলবে। আচ্ছা, এখানে ডু দুইটাই ব্যবহার করতে পারবে। আমেরিকান ব্রিটিশ নিয়মের একটু ঝামেলা আছে। তাহলে হি হ্যাজ অ্যান আর্লি অ্যাপয়েন্টমেন্ট, তাহলে হি হ্যাজ অ্যান আর্লি অ্যাপয়েন্টমেন্ট। একটু মিনিংটা খেয়াল করো, তাহলে বুঝতে পারবে যে এখানে কি হবে। ডু না অন্য কিছু হবে? আবার একটু চিন্তা করো, আমি সময় দিচ্ছি। তাহলে তারও অ্যাপয়েন্টমেন্ট আছে, আমারও অ্যাপয়েন্টমেন্ট আছে, সেই মিনিং এ বলো তোমরা দেখি। আচ্ছা, এখানে এম ইজ আর কখনোই হবে না। খেয়াল করে দেখো, এখানে এম ইজ আর হবে না। যারা ক্লাস করছো একটু খেয়াল করে দেখো, এখানে এম ইজ আর হবে না। একটু চিন্তা করলেই তুমি উত্তর পেয়ে যাবে যে এখানে কেন এম ইজ আর হবে না। না, এটা হচ্ছে না। দেখো এখানে ভার্বটা কি আছে, আগে ভার্বের দিকে তাকাও। এই যে দেখো, পরের ভার্বটা এমনি পারবা, হ্যাজ রিটেন আছে। তাহলে এখানে হ্যাভ হ্যাজ আছে আর কি। এই যে হ্যাজ রিটেন আছে, দেখো হ্যাজ রিটেন। তাহলে এখানে সাবজেক্ট কে? হার ফ্রেন্ডস। এখানে সাবজেক্টটা কি দেখো? হার ফ্রেন্ডস। তাহলে যেহেতু হার ফ্রেন্ডসটা প্লুরাল, তাহলে এখানে কি হবে? সেম এই সাব ভার্বটাই হবে, এই হ্যাজ বা হ্যাভ হবে। এখানে যেটা আছে হ্যাজ অথবা হ্যাভ হবে, হ্যাজ অথবা হ্যাভ হবে আর কি। তাহলে সো হ্যাভ হার ফ্রেন্ডস,
সো হ্যাভ হার ফ্রেন্ডস। ঠিক আছে, তাহলে মনে রাখতে হবে এখানে যে ভার্বটা, যে টেন্স, যে ভার্বটা আছে এখানেও সেম হবে। এবার আসি, এখানে হ্যাজটা হচ্ছে প্রিন্সিপাল ভার্ব, তাহলে একটু ঝামেলা আছে। এখানে হ্যাভটা হচ্ছে প্রিন্সিপাল ভার্ব, তাহলে এখানে হ্যাভটা হচ্ছে প্রিন্সিপাল ভার্ব। আর একটু খেয়াল করে দেখো, তাহলে এখানে এই জায়গায় আমেরিকানরা ব্যবহার করে ডু, কিন্তু ব্রিটিশরা ব্যবহার করে হ্যাভ, আর কিছুই না। মনে রাখবে এটা আমেরিকানরা ব্যবহার করে ডু, ব্রিটিশরা ব্যবহার করে হ্যাভ। যখন হ্যাভ হ্যাজ প্রিন্সিপাল ভার্ব হিসেবে ব্যবহৃত হবে, এটা একটু মনে রাখবে, যখন হ্যাভ হ্যাজ প্রিন্সিপাল ভার্ব হিসেবে ব্যবহৃত হবে, যখন, তাহলে সো হ্যাভ আইও বলতে পারবে, আবার সো ডু আইও বলা যাবে। আমেরিকান, ব্রিটিশ, আর কোনো সমস্যা নেই। আমেরিকান আরেকটা হচ্ছে ব্রিটিশ। তাহলে আশা করি বুঝতে পেরেছো, আর কখনো ভুল হওয়ার কথা নয়, এখন সেম ভার্বটাই হবে আর কি। তাহলে সেম ভার্বটাই ব্যবহার করতে হবে। তাহলে আশা করি বুঝতে পেরেছো। এবার আসি আমরা নেগেটিভ এগ্রিমেন্টে। এবার আসি, আরো দু একটা এক্সারসাইজ করাতাম কিন্তু টাইম পাওয়া যাবে না, পরে আমরা একটু এবার যাই নেগেটিভ এক্সারসাইজে, এগ্রিমেন্টে। দেখো এবার নেগেটিভ স্টেটমেন্ট আগে আসবে। দেখো নেগেটিভ স্টেটমেন্ট আগে ব্যবহার করবা, তারপরে এন্ড এর পরে এবার সাবজেক্ট, সাবজেক্টের পরে নেগেটিভ অক্সিলারি অর বি, তারপরে হচ্ছে আইদার। নেগেটিভ অক্সিলারি অর বি, যে কোনো নেগেটিভ অক্সিলারি হতে পারে, অথবা এম ইজ আর এরকম যা কিছু আছে ওগুলো হতে পারে, প্লাস আইদার হবে, অথবা নাইদার প্লাস পজিটিভ অক্সিলারি অর বি প্লাস সাবজেক্ট। আমি একটু লিখে দেখাই, তাহলে তোমাদের জন্য সহজ হবে এটা। তাহলে একটু আমি তোমাদের জন্য সহজ করে দিচ্ছি। দেখো আমি যদি বলি, তাহলে লেখার সময় আমি এটা কিভাবে লিখবো, সাবজেক্ট প্লাস তোমার নেগেটিভ, ঠিক আছে, অক্সিলারি নেগেটিভ হবে। আমি শর্টকাটে লিখে দিচ্ছি, দেখো অক্সিলারিটা কি হয়ে যাবে, নেগেটিভ হয়ে যাবে, এটা নেগেটিভ করতে হবে, প্লাস এরপরে কি ব্যবহার করবা, আইদার, এই জিনিসটি ব্যবহার করবা। তাহলে এই পয়েন্টটা একটু খেয়াল করে দেখো, এই যে নেগেটিভ, অক্সিলারি নেগেটিভ দেওয়ার পর অক্সিলারি নেগেটিভ ব্যবহার করবে, এবং তার সাথে যোগ হবে আইদার, তার সাথে যোগ হবে হচ্ছে আইদার, পরে যোগ হবে হচ্ছে আইদার। এটা হচ্ছে নেগেটিভ এগ্রিমেন্ট যেটা, ঠিক আছে, নেগেটিভ এগ্রিমেন্ট 1 নাম্বার নিয়ম। এটা নেগেটিভ এগ্রিমেন্ট 1 নাম্বার নিয়মে এই জিনিসটা মাথায় রাখতে হবে। যে স্টেটমেন্ট থাকবে সেই স্টেটমেন্টে যে অক্সিলারি ভার্বটা থাকবে, ওই অক্সিলারি নেগেটিভ ফর্মটা এখানে আসবে, ঠিক আছে। আর যেহেতু এটা একটা নেগেটিভ, এই জন্য এখানে আর নাইদার হবে না, এখানে কি হয়ে যাবে, আইদার ব্যবহার করতে হবে। এখানে নেগেটিভ ব্যবহার করা যাবে না, এখানে আইদার ব্যবহার করতে হবে। আর যদি ঠিক উল্টা হয়, ঠিক আছে, আর যদি এটা কি হয়ে যায়, অন্য কিছু হয়, তাহলে আমরা কি ব্যবহার করব, এটা একটু খেয়াল করে দেখো। যদি এরকম হয়ে যায়, তখন হয়ে যাবে নিদার, NEITHER, নিদার অথবা নর। আশা করি বুঝতে পারছো, নিদার অথবা নর, এটা বুঝতে পারছো। তারপরে কি হয়ে যাবে, অক্সিলারি, ঠিক আছে, এটা আবার পজিটিভ হবে, প্লাস, ঠিক আছে, অক্সিলারি প্লাস সাবজেক্ট, সাবজেক্ট হয়ে যাবে এটা। এটাকে আমরা শর্টকাটে মনে রাখতে পারি, একটু খেয়াল করে দেখো, এটাকে শর্টকাটে মনে রাখতে পারি আমরা নাস, এটাকে আমরা শর্টকাটে মনে রাখতে পারি, দেখো নাস, এটা একটু খেয়াল করো। তাহলে নিদার বা নট যে কোনো একটা হবে, নিদার অথবা নট যে কোনো একটা ব্যবহার করতে পারবা, যদি এটা আগে দাও তাহলে নিদার অথবা নর, এটা যে কোনো একটা ব্যবহার করতে পারবে, ঠিক আছে। দেন অক্সিলারি, অক্সিলারি পরে হচ্ছে সাবজেক্ট, আর এটা শর্টকাট নিয়ম মনে রাখবো, নাস, শর্টকাট মনে রাখবো নাস। তাহলে পজিটিভ হলে আমরা মনে রাখবো সাস, আর নেগেটিভ হলে আমরা মনে রাখবো নাস, তাহলে আমার কখনো ভুল হবে না, ঠিক আছে। পজিটিভ হলে মনে রাখবো সাস, নেগেটিভ হলে মনে রাখবো নাস। আর ইতিমধ্যে এক্সাম্পলটা বলেছি আমি, এবার আবার প্র্যাকটিসে আছে। এই যে দেখো, আই ডিড নট সি, এই যে দেখো এখানে আছে, তাহলে আই ডিড নট সি ম্যারি দিস মর্নিং, আমি ম্যারিকে আজকে সকালে দেখিনি বা দেখি নাই। জন ডিড নট সি ম্যারি দিস মর্নিং, জনও দেখে নাই, দুইজন দেখে নাই। দেখো এখানে সাবজেক্ট হচ্ছে দুইজন, খেয়াল করে দেখো, আই ডিড নট সি, আমিও দেখি নাই, আমিও দেখি নাই, জনও দেখে নাই, আমিও দেখিনি, জনও দেখেনি, ঠিক আছে, আমিও দেখিনি, জনও দেখেনি। তাহলে এটাকে যখন আমি নেগেটিভ এগ্রিমেন্টে নিয়ে আসবো, তখন কি করতে হবে, প্রথম সেন্টেন্সটা ঠিক রাখবা, প্রথম সেন্টেন্সটা ঠিক রাখবা। এই যে দেখো, I did not see Mary this morning, এটুকু ঠিক আছে, and John did not either, ওই যে দেখো John did not either, এই did not টা এদিকে চলে আসছে, এই যে নেগেটিভটা did not, এখানে এই যে দেখো did not আছে, এখানে দেখো did not আছে, এই did not টা এখানে চলে যাবে, এখানে কি হয়ে যাবে, did not, এই did not, এরপর আবার কি হয়ে যাবে, either ব্যবহার করতে হবে, ঠিক আছে। আর আরেকটা বিকল্প হয়ে আছে, যে যেগুলো নাস, নাসটা ব্যবহার করো, দেখো কি আছে,
I did not see Mary this morning and neither did John. তাহলে এটা শর্টকাট আমরা মনে রাখবো হচ্ছে নাস, neither did John। শর্টকাটে কি মনে রাখবো? নাস। তাহলে neither did এবং জন। আশা করি বুঝতে পেরেছো। এবার পরেরটাতে দেখো, তাহলে আমরা এটাও বুঝতে পারবো। এখানে দেখো, she won't be going to the conference, her colleagues won't be going to the conference। সেও যাচ্ছে না, তার কলিগও যাচ্ছে না। তাহলে সেও যাচ্ছে না, তার কলিগও যাচ্ছে না। আচ্ছা, এবার কি হবে দেখো, she দুইটাই হবে এখানে। দেখো এই যে she won't be going to the conference and her colleagues won't either, won't either, এটা একটু মনে রাখবা, won't either। আর যদি neither বলি তাহলে নাস হয়ে যাবে। এই যে দেখো নাস, পরেরটা আছে দেখো নাস, she won't be going to the conference and neither will her colleagues, neither will her colleagues। এখানে তুমি নরও দিতে পারো। এখানে কি ব্যবহার করতে পারো? নরও ব্যবহার করতে পারো। ঠিক আছে, তাহলে নরও ব্যবহার করা যাবে, কোনো সমস্যা নেই। এবার এখানে আসো, যে এই যে হ্যাভ নট, যেটা এইটা দেখো, জন হ্যাজ নট সিন দ্য নিউ মুভি ইয়েট। তাহলে জন হ্যাজ নট সিন দ্য নিউ মুভি ইয়েট and I have not either। একইভাবে দেখো, জন has not seen the new movie yet, neither have I, neither have I, দুইটাই ব্যবহার করা যাবে। তাহলে এই বিষয়টা খেয়াল করতে হবে। যদি পজিটিভ হয় তাহলে হবে একরকম, আর যদি নেগেটিভ হয় তাহলে হয়ে যাবে নাস। এবার এখানে আমরা যাই, দেখি তোমরা এবার পারো কিনা। দেখি এখানে তোমরা আবার আগের মতো প্র্যাকটিসে চলে যাব আমরা। দেখি এই জায়গাটায় তোমরা কি হবে। প্রথম তিনটা লিখবে অ্যান্সার, প্রথম তিনটি দেখি তোমরা পারো কিনা। এবার আশা করি তোমরা এবার অনেকেরই উত্তর হবে, পারবা আশা করি এবার। এবার তাহলে কে কে উত্তর দিবে। আর সেই সাথে আমরা একটা জিনিস শিখেছি, কি একটা জিনিস শিখেছি আমরা, একটা পয়েন্ট শিখেছি আমেরিকান ইংলিশে। তোমার যেটা হ্যাভ যখন প্রিন্সিপাল ভার্ব হয় তখন আমেরিকান ইংলিশ ওরা এটাকে নেগেটিভ করার জন্য ডু ডাজ ব্যবহার করে, আর ব্রিটিশরা হ্যাভি ব্যবহার করে, ব্রিটিশরা হ্যাভি ব্যবহার করে, ব্রিটিশরা হ্যাভ ব্যবহার করে। তাহলে এবার কে কে পারছে দেখি, উত্তরগুলো পারছো কিনা, পয়েন্টগুলো খেয়াল করো, দেখি কে কে উত্তর পারে এবার। সুযোগ দিচ্ছি, তোমরা সেটা বুঝতেই পারছো। একটু ভার্বের দিকে তাকিয়ে দেখো, এখানে কি আছে? শুড নট আছে, শুড নট নেগেটিভ আছে। এখানে আছে ডোন্ট প্ল্যান, এখানে আছে ডোন্ট লাইক, ওকে। তাহলে আমরা এখানে যাই, এটা যেহেতু নেগেটিভ তাহলে এখানেও নেগেটিভ হবে, যেহেতু এখানে শুড শি পরে আছে। তাহলে নাইদার বা নর, হ্যাঁ শুড শি, নাইদার বা নর শুড শি। ওকে, তারপরে এখানে কি হয়ে যাবে? এখানেও সেম কথা, নাইদার বা নর ডু দে, নাইদার বা নর ডু দে। নাস, মনে আছে কিনা? নাস। আর শেষেরটা কি হবে? পরে আছে, গ্যাপটা পরে দেয়া আছে, সাস নয়, নাস নয় এটা। তাহলে সাবজেক্ট প্লাস নেগেটিভ অক্সিলারি, তারপরে আবার আইদার হয়। ঠিক আছে, যেহেতু এটা নেগেটিভ এই জন্য নিদার আর নাইদার বা লেখা যাবে না, কি লিখতে হবে? আইদার লিখতে হবে। তাহলে এখানে এই পয়েন্টটাতে কি হবে? আইদার ব্যবহার করতে হবে এই পয়েন্টটাতে। তাহলে আশা করি তোমরা বুঝতে পেরেছো যে এখানে আইদার ব্যবহার করতে হবে। এই তো তোমরা পারছো, তাহলে খুব বেশি সমস্যা হবে না এটা। পরে তোমরা নিজেরা এটাকে প্র্যাকটিস করে নিবা। ঠিক আছে, প্র্যাকটিস করে নিবা। তো এখানে অনেকগুলো কথা লেখা আছে, আমরা ওই কথাগুলো যাচ্ছি না। এবার খুব সহজ আলোচনা, এই আলোচনাগুলো নেগেশন, একটা সেন্টেন্সকে কিভাবে নেগেটিভ করতে হয় আমি জাস্ট একটু বলে যাচ্ছি, এরপরে মূল আলোচনায় যাব। আমরা কিছু প্র্যাকটিস আছে, সেই প্র্যাকটিসে যাব। যেমন জন ইজ, আমরা জানি অক্সিলারি ভার্ব থাকলে এম ইজ আর থাকলে তার সাথে নট যোগ করলে হয়ে যায়। ঠিক আছে, তাহলে ইজ নট, অক্সিলারি ভার্ব যেগুলো তার সাথে নট ব্যবহার করলে হয়ে যায়। আর যেখানে প্রিন্সিপাল ভার্ব থাকে ডু, যেমন আই গো দেয়ার, এটাকে নেগেটিভ করার সময় ডু নট বা ডাজ নট বা ডিড নট আমরা এগুলো ব্যবহার করব টেন্স অনুযায়ী। তাহলে দেখো, জন ইজ রিচ, এটা হবে ইজ নট। আমি জাস্ট একটু বলে যাচ্ছি। ইজ গোয়িং, তাহলে ইজ নট গোয়িং, ইজ নট গোয়িং, এগুলো শর্ট ফর্মেও লেখা যাবে। হ্যাজ সিন, তাহলে হ্যাজ নট সিন।
তাহলে এটা সবচেয়ে সহজ জিনিস, এটা নিয়ে আমি আলোচনা করলাম না। লাইকস, দেখো এখানে যেহেতু কোনো অক্সিলারি ভার্ব নাই, এই যে লাইকস, এখানে কোনো অক্সিলারি ভার্ব নাই, তাহলে কি হয়ে যাবে? ডাজ নট লাইক। ঠিক আছে, ডাজ নট লাইক। আচ্ছা, একইভাবে দেখো নেগেটিভ করার জন্য ডু ডাজ ব্যবহার করব আমরা। ওয়েন্ট, এটাকে নেগেটিভ করার জন্য আমি ডিড নট ব্যবহার করব। এই যে দেখো ডিড নট ব্যবহার করব। ওয়ান্ট, এটা আবার প্রেজেন্ট টেন্স, তাহলে ডু ডাজ ব্যবহার করব। এই জন্য আমরা কি ব্যবহার করলাম? ডু নট ওয়ান্ট টু লিভ নাও। তাহলে এগুলো খুব সহজ আলোচনা, এগুলো তোমাদের পরীক্ষা আসছে না, ওগুলো বা আমি আর আলোচনা করলাম না। সাম এবং এনির ব্যবহার শিখতে হবে একটু, ইটস ভেরি ইম্পর্টেন্ট, পরীক্ষা আসে এখান থেকে প্রশ্ন। এইখানে ক্লুটা দেয়া আছে, দেখো সাম বসে সাধারণত নেগেটিভ সেন্টেন্সে, অ্যাফার্মেটিভ সেন্টেন্সে, এনি বসবে নেগেটিভ সেন্টেন্স বা প্রশ্নে, কোশ্চেনে, তো সাম বসবে সবসময় অ্যাফার্মেটিভ সেন্টেন্সে। যেমন আই হ্যাভ সাম প্রবলেমস, আমার কিছু সমস্যা আছে। আই হ্যাভ সাম প্রবলেমস, আমার কিছু সমস্যা আছে। আর ডু ইউ হ্যাভ এনি প্রবলেম, দুইটা এই এক্সাম্পলটা লিখে রাখতে পারো। আমি মুখে এখন যে এক্সাম্পলটা বলছি, মুখে আমি এখন যেটা পড়াচ্ছি, সেটা একটু তুমি খাতায় লিখে রাখবা, সেটা একটু খাতায় লিখে রাখবা। ঠিক আছে, আশা করি এটা সুবিধা হবে তোমাদের জন্য। তাহলে আশা করি তোমরা একটু লিখে রাখবা, এটা কি? আই হ্যাভ সাম প্রবলেমস। এই সেন্টেন্স এক্সাম্পলটা লিখলেই বুঝতে পারবা, আই হ্যাভ সাম প্রবলেমস, আই হ্যাভ সাম প্রবলেমস। তাহলে এটা পজিটিভ সেন্টেন্স, এই জন্য আমরা সাম ব্যবহার করলাম, সাম প্রবলেমস। আর সামের সাথে যদি প্লুরাল নাউন আসে, তাহলে প্লুরাল নাউন ব্যবহার করতে হবে, সাম বয় বলা যাবে না। কিন্তু সামের সাথে আনকাউন্টেবল নাউনও বসতে পারে, তার মানে সাম প্লুরাল নাউনের সাথেও বসতে পারে, সাম আনকাউন্টেবল নাউনের সাথেও বসতে পারে। আর এটাকে যখন আমি ইন্টারোগেটিভ করব, তখন কিভাবে লিখবো দেখো, ডু ইউ হ্যাভ এনি প্রবলেম, ডু ইউ হ্যাভ এনি প্রবলেম, প্রশ্ন করলাম। নো আই ডোন্ট হ্যাভ এনি প্রবলেম, খেয়াল করো এটা নেগেটিভ করলাম। তাহলে তিনটা এক্সাম্পলে আমি তিনটা নিয়ম পড়িয়ে দিলাম। দেখো আই হ্যাভ সাম প্রবলেমস, এখানে এনি ব্যবহার করা যাবে না। আই হ্যাভ সাম প্রবলেমস, এখানে এনি ব্যবহার করা যাবে না, এটা একটু খেয়াল করবে। তাহলে এখানে এনি ব্যবহার করা যাবে না। আচ্ছা, কিন্তু আমি যদি বলি তোমার কি কোনো সমস্যা আছে, ডু ইউ হ্যাভ এনি প্রবলেম, এইবার আমি উত্তর দিচ্ছি নো আই ডোন্ট হ্যাভ এনি প্রবলেম, তাহলে এটা নেগেটিভ সেন্টেন্স। তাহলে নেগেটিভ সেন্টেন্সে বা তোমার প্রশ্নে আমরা কি ব্যবহার করব? এনি ব্যবহার করব। যেমন এখানে পজিটিভ সেন্টেন্স দেখো, হি হ্যাজ সাম মানি, হি হ্যাজ সাম মানি। একইভাবে জন ডাজ নট হ্যাভ এনি মানি। ঠিক আছে, তাহলে জন হ্যাজ সাম মানি, জন ডাজ নট হ্যাভ এনি মানি, যেহেতু নেগেটিভ, এই জন্য এখানে এনি ব্যবহার করতে হবে, এখানে সাম ব্যবহার করা যাবে না। ঠিক আছে, আর এখানে একটা কথা বলেছে দেখো, যে ইট ইজ পসিবল টু মেক সেন্টেন্স সাচ অ্যাজ দিস নেগেটিভ বাই অ্যাডিং দ্য নেগেটিভ পার্টিকেল নো বিফোর দ্য নাউন। নো দিয়েও তোমরা নেগেটিভ করতে পারো। ঠিক আছে, এই ক্ষেত্রে দ্য ভার্ব ক্যান নট বি নেগেটিভ, এই যে ভার্ব ক্যান নট বি নেগেটিভ। তাহলে জন হ্যাজ নো মানি, আমরা জানি নো হচ্ছে ডিটারমিনার মানে অ্যাডজেক্টিভ, নো হচ্ছে একটি অ্যাডজেক্টিভ এবং তার আচরণ হচ্ছে ডিটারমিনার। তাহলে নো যখন ব্যবহার করবা তারপরে নাউন থাকতে হবে, নো এর পরে কি হবে? নাউন থাকতে হবে। যেমন আই হ্যাভ নো ফ্রেন্ডস, ঠিক আছে, আই হ্যাভ নো ফ্রেন্ডস, আই হ্যাভ নো মানিও বলতে পারো, সেম। তাহলে নো হচ্ছে ডিটারমিনার মানে অ্যাডজেক্টিভ, আর নট হচ্ছে অ্যাডভার্ব। তাহলে নো হচ্ছে তোমার ডিটারমিনার বা অ্যাডজেক্টিভ, নট হচ্ছে অ্যাডভার্ব। তাহলে নো এর পরে সবসময় কি থাকবে? নাউন দেয়া থাকবে। আর যে বাক্যে এই সব শব্দগুলো নেগেটিভ, এই শব্দগুলো নেগেটিভ, তোমরা যেটা ট্যাগ কোশ্চেনের ক্ষেত্রে 9-10-এ পড়েছো, যে ট্যাগ কোশ্চেনের ক্ষেত্রে এটা নেগেটিভ হয়, যেমন হার্ডলি, বেয়ারলি, রেয়ারলি, সেলডম, এগুলো নেগেটিভ, মানে এগুলোর মানে নাই, এক কথায় উত্তর এগুলো হচ্ছে নাই। যে বাক্যে এরকম নেগেটিভ কোনো শব্দ থাকবে, সেই বাক্যে আর কোনো নেগেটিভ শব্দ ব্যবহার করা যাবে না, এটা মনে রাখবে। যে বাক্যে এই হার্ডলি, বেয়ারলি, রেয়ারলি, সেলডম এরকম কোনো নেগেটিভ শব্দ থাকবে, সেই বাক্যে আর কোনো নেগেটিভ শব্দ ব্যবহার করা যাবে না, এটা মনে রাখবে। ইংরেজিতে কখনো ডাবল নেগেটিভ একসাথে হয় না, দুটি নেগেটিভ ইংরেজিতে কখনো একসাথে ব্যবহার করা যায় না। এই জন্য আমরা বলি ডাবল নেগেটিভ ইজ অ্যান এরর ইন এ সেন্টেন্স। তাহলে ডাবল নেগেটিভ ইজ অ্যান এরর ইন এ সেন্টেন্স। তাহলে ডাবল নেগেটিভ ইজ অ্যান এরর ইন এ সেন্টেন্স। ঠিক আছে, ডাবল নেগেটিভ ইজ অ্যান এরর ইন এ সেন্টেন্স। আচ্ছা, এবার আমরা পাচ্ছি এখানে বইটা পাওয়া যাবে, একজন প্রশ্ন করেছো, বইটা পাবা, সব জায়গায় পাবা 4-in-1। বইটার নাম হচ্ছে 4-in-1, 4টা টোফেল একসাথে আছে, ক্লিভস, ব্যারন্স, পিটারসন, কেমব্রিজ। ঠিক আছে, 4টা টোফেল একসাথে আছে, 4-in-1, ক্লিভস, ব্যারন্স, পিটারসন এবং কেমব্রিজ, 4টা টোফেল একসাথে আছে। আচ্ছা, এবার আসো, এই যে দেখো জন রেয়ারলি কামস টু ক্লাস অন টাইম,
তার মানে এটা নেগেটিভ সেন্টেন্স, মিনিংটা ডান পাশে দেয়া আছে দেখো, তোমার এখানে দেয়া আছে কি দেখো, জন ইউজুয়ালি ডাজ নট কাম টু ক্লাস অন টাইম, অন টাইম আসে না, রেয়ারলি মানে তাহলে আসে না, নেগেটিভ। এই যে ডাজ নট দেখো, এটার মানে আসে না, তাহলে রেয়ারলি মানে নেগেটিভ। একইভাবে হার্ডলি স্টাডিড মানে নেগেটিভ, তাহলে জেরি স্টাডিড ভেরি লিটল মানে নেই বললেই চলে, ডিড নট আর কি, ঠিক আছে, যেহেতু এটা স্টাডিড বলেছে এই জন্য আর এখানে ডিড আসার প্রয়োজন হয়নি। একইভাবে স্কেয়ার্সলি রিমেম্বার্স মানে নেই, অলমোস্ট ডাজ নট রিমেম্বার, অলমোস্ট ডাজ নট রিমেম্বার, এই পয়েন্টটা খেয়াল করতে হবে। একইভাবে সেলডম নেগেটিভ, এর অর্থ হচ্ছে তাহলে উই অলমোস্ট নেভার সি ফটোস অফ দিস অ্যানিমালস। তাহলে শব্দগুলো আবার একটু খেয়াল করে দেখো, হার্ডলি, বেয়ারলি, স্কেয়ার্সলি, রেয়ারলি, সেলডম, হার্ডলি, এভার, দুইটা মিনিংটা খেয়াল করো। বেয়ারলি, হার্ডলি এগুলোর অর্থ হচ্ছে, হার্ডলি, বেয়ারলি এবং স্কেয়ার্সলি অর্থ হচ্ছে অলমোস্ট নাথিং অর অলমোস্ট নট অ্যাট অল, অলমোস্ট নাথিং অথবা কি অলমোস্ট নট অ্যাট অল, মোটেও কিছু না বা মোটেও এগুলো না। আর রেয়ারলি, সেলডম, হার্ডলি, এভার যদি বলো তাহলে মিন হয়ে যায় অলমোস্ট নেভার, তখন হয়ে যায় এটা অলমোস্ট নেভার, ঠিক আছে, অলমোস্ট নেভার। তাহলে হার্ডলি, বেয়ারলি, স্কেয়ার্সলি, অলমোস্ট নাথিং অর অলমোস্ট নট অ্যাট অল। আর যদি রেয়ারলি, সেলডম, হার্ডলি, এভার বলি তাহলে মিন অলমোস্ট নেভার, ঠিক আছে। তাহলে আশা করি এটা বুঝছো। তাহলে এটাও পরীক্ষায় আসে না খুব একটা। ইম্পারেটিভ সেন্টেন্স সম্পর্কে আমাদের খুব একটা পড়ার প্রয়োজন না, এগুলো তোমরা ছোটবেলায় পড়েছো। ভার্ব দিয়ে শুরু হয়, এখানে ইউটা উজ্জ্ব আছে, এখানে ইউটা উজ্জ্ব আছে, সাধারণত ভার্ব দিয়ে শুরু হয়, ইউটা উজ্জ্ব আছে। আর আজকে মিনি টেস্টে আমরা কিছু প্রশ্ন সলভ করব, একটু পরেই পাবা একটা মিনি টেস্ট 1। কে কে মিনি টেস্টগুলো সলভ করেছো? যদি সলভ করে থাকো তাহলে সহজ, আমার কথাটা তোমরা বুঝতে পারবা ভালো করে। তাহলে আমরা ইম্পারেটিভ সেন্টেন্স কিভাবে লিখি? ভার্ব দিয়ে শুরু করি, ডু দ্য ওয়ার্ক, গো দেয়ার, প্লে ক্রিকেট। তাহলে আমরা ভার্ব দিয়ে শুরু করি, এটা আমরা সবাই জানি। তাহলে ক্লোজ দ্য ডোর, প্লিজ টার্ন অফ দ্য লাইট, এই যে ওপেন দ্য উইন্ডো, লিভ দ্য রুম, মানে ইউ, এদের প্রত্যেকের আগে কি আছে? ইউ আছে। তাহলে ইম্পারেটিভ সেন্টেন্সে কি দিয়ে শুরু করতে হয়? ভার্ব দিয়ে শুরু করতে হয়, বেস ফর্ম দিয়ে শুরু করতে হয়, বেস ফর্ম দিয়ে, বি ক্লেভার এরকম। কিন্তু নেগেশন যখন করবা তখন ডোন্ট ব্যবহার করতে হয়, এই যে দেখো, তখন ডোন্ট ব্যবহার করতে হয়। কখনো কখনো নেভার আসতে পারে, নেভার টেল এ লাই, আমরা বলি না নেভার টেল এ লাই, ঠিক আছে, নেভার দিয়েও করতে পারো, তবে বেশিরভাগ সময় ডোন্ট দিয়ে করা হয়। যেমন ডোন্ট ক্লোজ দ্য ডোর বা প্লিজ ডোন্ট টার্ন অফ দ্য লাইট, ডোন্ট ওপেন দ্য উইন্ডো, তাহলে ডু নট দিয়ে বা ডোন্ট দিয়ে করা হয়। দেন এটাকে বলে ইনডাইরেক্ট কমান্ড, এটা ন্যারেশনের ক্ষেত্রে আমরা পাই। এটা আমরা কিন্তু ভার্বের নিয়মে পড়েছিলাম, একটু দেখে আসো যে এই ভার্বগুলোর পরে নাউন প্রোনাউন তারপরে টু প্লাস ভার্ব হয়। এটা ইতিমধ্যে আমরা আগের আলোচনায় করেছি, এই জন্য আমি আর খুব একটা আলোচনা এখানে করব না, বাট তবুও একটু দেখে নাও আর কি। এটা কি দেখো, জন টোল্ড ম্যারি টু ক্লোজ দ্য ডোর, অর্থাৎ এই যে ভার্বের পরে নাউন প্রোনাউন তারপরে টু প্লাস ভার্ব। জন টোল্ড ম্যারি টু ক্লোজ দ্য ডোর, জন ম্যারিকে বললো দরজাটি বন্ধ করতে। জ্যাক আস্কড জিল টু টার্ন অফ দ্য লাইট, জ্যাক জিলকে বললো লাইটটি বন্ধ করে দিতে, টু টার্ন অফ দ্য লাইট। টিচার টোল্ড ক্রিস্টোফার টু ওপেন দ্য উইন্ডো, তাহলে এদের প্রত্যেকের পরে একটা নাউন প্রোনাউন হবে, তারপরে টু প্লাস ভার্ব হবে। আর এগুলোকে যদি নেগেটিভ করতে চাও তাহলে পরে শুধু একটা নট যোগ করলে হয়ে গেল। এখানে কমপ্লিমেন্ট মানে এটা অবজেক্ট, মনে আছে তো, আগে পড়িয়েছি, এই কমপ্লিমেন্ট মানে হচ্ছে অবজেক্ট। তাহলে এখানে আমরা কি ব্যবহার করব দেখো, নট ব্যবহার, নট দিয়ে নেগেটিভ করব। তাহলে এই ধরনের সেন্টেন্সকে নেগেটিভ করার জন্য নটটা ওই ভার্বের পরে চলে যায়, ওই যে কমপ্লিমেন্টের পরে চলে যায়, মানে ভার্বের পরে যাবে। যেমন জন টোল্ড ম্যারি নট টু ক্লোজ দ্য ডোর, এই যে দেখো নটটা পরে চলে গেছে, ম্যারির পরে চলে গিয়েছে। তারপরে জ্যাক আস্কড জিল নট টু টার্ন অফ দ্য লাইট, দেখো এটা পরে ব্যবহার করতে হচ্ছে। প্লিজ টেল জেম নট টু লিভ দ্য রুম, টিচার টোল্ড দ্য ক্রিস্টোফার নট টু ওপেন দ্য উইন্ডো, জন অর্ডার্ড বিল নট টু ক্লোজ হিজ বুক। তাহলে বুঝতে পেরেছো এদের প্রত্যেকের পরে নাউন প্রোনাউন তারপরে টু প্লাস ভার্ব, নাউন প্রোনাউন তারপরে টু প্লাস ভার্ব। আর নেগেটিভ হলে ওই নাউন প্রোনাউনের পরে আমরা নটটা ব্যবহার করব, নটটা ব্যবহার করব। চলে আসলাম আমরা খুব ইম্পর্টেন্ট আলোচনায়, মিনি টেস্টে। আমরা এটা প্রশ্নটা একটু ব্যাখ্যা করব। এই যে এখানে দেখো, তোমাদের কি মনে আছে কিভাবে সাবজেক্ট বের করতে হয়? দেখি এবার কমেন্ট করে বলো, তোমাদের কি মনে আছে নিয়মটা, কিভাবে ইংরেজিতে সাবজেক্ট বের করতে হয়? যদি থাকে তাহলে একটু কমেন্ট করে বলো।
একটু কমেন্ট করে বলবা। এই জন্য আমি তোমাকে কমেন্ট করার সুযোগ দিলাম। সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টে তোমাদের সাবজেক্ট বের করার সহজ উপায় কি? ক্লিপস্টোফেলের একদম প্রথমেই আছে, যেটাতে আমি আগেই ব্যাখ্যা করেছি। দেখি তোমাদের মনে আছে কিনা। হাউ টু ফাইন্ড আউট দ্য রিয়েল সাবজেক্ট, কিভাবে আমি সত্যিকারের সাবজেক্টটি বের করব, আসল সাবজেক্ট কোনটি। তোমার চোখের সামনে অনেক নকল সাবজেক্ট থাকতে পারে, নকল মানুষ থাকতে পারে, এখানেও তোমাকে ধোকা দেওয়ার জন্য এরকম কাজ করতে পারে। হ্যাঁ, আমানুল্লাহ সঠিক উত্তর দিয়ে পেরেছে। ওটা কি বা কাকে দিয়ে হচ্ছে ভার্ব অবজেক্ট পাওয়া যায়। সাবজেক্ট কিভাবে পাবা? প্রিপোজিশনের আগেরটা। থ্যাংক ইউ। একজন উত্তর দিতে পেরেছে, দেখো থ্যাংক ইউ। এই যে দেখো এখানে একটা প্রিপোজিশন আছে অফ, এই অফের আগে সাবজেক্ট আছে, এই অফের আগে সাবজেক্ট ব্যবহার করতে হবে, দ্য স্টাডি, এই স্টাডি। আর এই ধরনের সেন্টেন্স মানে পিন পয়েন্টিং এরর, মানে ভুল খুঁজে বের করা। এই সেন্টেন্সে কোথায় ভুল আছে এটা আমাকে খুঁজে বের করতে হবে, আর যেটা ভুল সেটাই অ্যান্সার। মনে রাখতে হবে যেটা ভুল সেটাই অ্যান্সার, ঠিক আছে? যেটা ভুল সেটাই অ্যান্সার। তাহলে প্রিপোজিশনের আগেরটা। তাহলে এখানে মূল সাবজেক্ট কোনটা? তাহলে স্টাডি। এই স্টাডি যেহেতু সাবজেক্ট, আর এখানে অ্যানিমেলস যেহেতু আছে, তাহলে দিস সঠিক, দিস সঠিক, কারণ দিসও প্লুরাল ডিটারমিনার, অ্যানিমেলসও প্লুরাল। কিন্তু এটার সাবজেক্ট কে? তাহলে আর এর সাবজেক্ট কে? আমরা জানি আর এর সাবজেক্ট হচ্ছে স্টাডি, প্রিপোজিশনের আগে। তাহলে এখানে আর হবে না, তাহলে এখানে আর হবে না, কি হয়ে যাবে? ইজ হবে। তো এখানে আর হবে না, কি হবে? ইজ হবে। তাহলে এটাই ভুল। আর বাকিগুলো ঠিক আছে। দেখো মেনি বুকস, তো বুকস এর কারণে হ্যাভ হতে পারে, যেহেতু বুকস প্লুরাল এই জন্য হ্যাভ হতে পারে। হ্যাভ বিন রিটেন, এটা প্যাসিভ, রিটেন হ্যাভ বিন, তাহলে ভার্বের পাস্ট পার্টিসিপল হয়েছে। তাহলে এখানেও কি নাই? কোনো ভুল নেই। এবার এই যে দেখো স্টাডিজ, উদাহরণটা দিয়ে দিয়েছে, দেখ স্টাডি অফ দিস অ্যানিমেলস, মূল সাবজেক্ট হচ্ছে স্টাডি। দেখো মূল সাবজেক্ট হচ্ছে স্টাডি, খেয়াল করে দেখো মূল সাবজেক্ট হচ্ছে স্টাডি। ওকে, এবার আমরা একটা একটা করে দেখি 15-20টা যে কটা সমাধান করা যায়, 10-15 মিনিটে যতগুলো সমাধান করা যায়, পরের দিন বাকিগুলো সমাধান করে দিব। তাহলে এক নাম্বারটা দেখো, খেয়াল করে দেখো, বাইং ক্লথস আর এ ভেরি টাইম কনজিউমিং। একটু খেয়াল করে দেখো, বাইং ক্লথস আর অফেন এ ভেরি টাইম কনজিউমিং প্র্যাকটিস বিকজ those clothes that a person likes are rarely the ones that fit him or her. প্রথম বিষয় হচ্ছে এই বাক্যের সাবজেক্ট কোনটা। আমি কি বাইং কে সাবজেক্ট ধরবো না ক্লথস কে সাবজেক্ট ধরবো? যদি বাইং সাবজেক্ট হয় তাহলে এখানে ইজ হবে, যদি ক্লথ সাবজেক্ট হয় তাহলে আর হবে। এবার সাবজেক্ট কিভাবে বের করব? এখানে মনে রাখতে হবে যেখানে টাইম কনজিউমিং কোনটা। এই যে দেখো এটা কমপ্লিমেন্ট, যারা আগের যা জানো, টাইম ভেরি টাইম কনজিউমিং, এটা কোনটা? কাপড় না কেনা? তাহলে আমরা দেখো এটা এই যে ভেরি টাইম কনজিউমিং, এটা কাকে ইন্ডিকেট করছে? এই কেনাকে ইন্ডিকেট করছে, বাইং। তাহলে এই বাক্যের সাবজেক্ট হচ্ছে বাইং, নট ক্লথস। আর এই ক্লজটা কি? তাহলে এই ক্লজটা হচ্ছে বাইং ভার্বের অবজেক্ট, বাইং ভার্বের অবজেক্ট। তা আমাদের দেশে অনেকেই বলে যে জিরান্ডের অবজেক্ট থাকে না, ভুল কথা। জিরান্ড অথবা ইনফিনিটিভ এগুলো সবারই অবজেক্ট থাকতে পারে, ঠিক আছে? বা পার্টিসিপল এগুলোরও কি থাকতে পারে? অবজেক্ট থাকতে পারে। তাহলে মূল কথা হচ্ছে এই বাক্যের সাবজেক্ট হচ্ছে বাইং ক্লথস। তাহলে এখানে মূল সাবজেক্ট হচ্ছে বাইং, ক্লথস এখানে মূল সাবজেক্ট নয়, ক্লথস হচ্ছে বাইং এর অবজেক্ট। কি কিনি? কাপড় কেনা। তাহলে কোন জিনিসটি টাইম কনজিউমিং? কাপড় কেনা। তাহলে এখানে ভুলটা হচ্ছে এখানে আর হবে না, তাহলে এখানে আর না হয়ে কি হয়ে যাবে? ইজ হয়ে যাবে। এখানে আর না হয়ে ইজ হবে, এটা বুঝতে পেরেছো? আর এটা ঠিক আছে। তাহলে এই যে ডিটারমিনার অ্যাডভার্ব টাইম কনজিউমিং, দেখো এই যে ডিটারমিনার অ্যাডভার্ব অ্যাডজেক্টিভ নাউন, এই বিষয়টা জানো। আবার এখানে এটা যে রাইট কিভাবে বুঝবো? যে বিকজ, বিকজ দিয়ে আরেকটা সেন্টেন্স, এটা দেখো এটা আরেকটা সেন্টেন্স। তাহলে দোজ প্লুরাল, এই যে দেখো এখানে দোজ প্লুরাল, দোজটা প্লুরাল, তাহলে ক্লথসও প্লুরাল, দোজ প্লুরাল ক্লথসও প্লুরাল, তাহলে এটা রাইট। আর এখানে এটা কিন্তু নেগেটিভ সেন্টেন্স না, এটা পজিটিভ সেন্টেন্স। আর রেয়ারলি, আর রেয়ারলি। আর এখানে আর কেন? কারণ এই বাক্যে মূল জিনিসটা হচ্ছে কে? খেয়াল করতে হবে। বিকজ দোজ ক্লথস দ্যাট এ পারসন লাইকস, এই বাক্যের সাবজেক্ট হচ্ছে, এখানে সাবজেক্ট হচ্ছে ক্লথস, এই জন্য এখানে আর হয়েছে। এখানে কিন্তু এই জন্য আর হয়েছে, এখানে কিন্তু পারসন সাবজেক্ট না। এ পারসনের লাইকস এর ভার্ব হচ্ছে এ পারসন, আর এখানে এই আর এর সাবজেক্ট হচ্ছে ক্লথস, এই জন্য এখানে কি ব্যবহার করতে হবে? আর ব্যবহার করতে হবে। তাহলে এখানে কোনো ভুল নেই, বুঝতে পারছো? তাহলে এখানে ভুল হচ্ছে কোনটা? আর হবে না, কি হয়ে যাবে? ইজ হয়ে যাবে। তাহলে আমরা সাবজেক্ট বের করার সময় খুব খেয়াল করতে হবে।
এটা আরেকটা সেন্টেন্স, এটাও খুবই ইম্পর্টেন্ট একটা সেন্টেন্স, বিকজ দে হ্যাড স্পেন্ট টু মেনি টাইম। বিকজ বাক্যে শুরুতে থাকলে কমা ব্যবহার করতে হয়। আমরা একটু দেখি সেন্টেন্সে কমা আছে কিনা, কারণ এটা কোন সেন্টেন্সের আগে বসে। দেখো বিকজ সেন্টেন্স, এটা সেন্টেন্সের আগে বসেছে এবং একটা কমা আছে, এই যে দেখো শেষে কমা আছে, দেখো শেষে কমা ব্যবহার করেছে, এই যে কন্ট্রাক্ট এখানে একটা কমা আছে, দেখো তাহলে এখানে কমা ব্যবহার করা হয়েছে। তাহলে এখানে যেহেতু বিকজ সাবঅর্ডিনেট কনজাংশন, তাহলে এখানে সেন্টেন্সের আগে বসেছে, এটা সেন্টেন্সের আগে বসেছে এটা। আর এবার আমরা দেখবো বাকিগুলো ভুল আছে কিনা, তাহলে বিকজে ভুল নেই। টু মেনির পরে কি আছে, টাইম, ইয়েস ভুলটা হচ্ছে এখানে। টাইম হচ্ছে ইংরেজি ভাষায় আনকাউন্টেবল নাউন। ঠিক আছে, এখন যে অনেকে বলে যে টাইমস হতে পারে, টাইমস হচ্ছে বার, 2 টাইমস 3 টাইমস 5 টাইমস, 2 বার 3 বার 4 বার 5 বার। ঠিক আছে, আর এখানে আরেকটা ব্যতিক্রম নিয়ম তোমাদেরকে একটু শিখিয়ে দেই, এটা একটু লিখে নাও তোমরা, এটা একটু লিখে নাও, সবাই একটু খাতায় লিখে নাও। স্পেন্ট এমন একটা ভার্ব, এই ভার্বের পরে যদি কখনো সময় আসে তাহলে ভার্বের সাথে আইএনজি হয়। আবারও বুঝিয়ে দিচ্ছি, আমি এটা লিখিয়ে দিচ্ছি, এটা দেখো যে ভার্বগুলো যদি আসে একটু খেয়াল করো, দুটি ভার্ব এই নিয়মে আসবে, একটি ব্যতিক্রম একটা নিয়ম শেখায়, স্পেন্ড অথবা অপচয়, ওয়েস্ট প্লাস টাইম অথবা মানি, টাইম অথবা মানি প্লাস ভার্ব প্লাস আইএনজি, একটা ব্যতিক্রম নিয়ম শেখায়, সাধারণত বইগুলোতে থাকে না এটা। ঠিক আছে, বইগুলোতে থাকে না, একটু খেয়াল করে দেখো, স্পেন্ড এবং ওয়েস্টের পরে এই জিনিসই থাকবে, টাকা অথবা সময়, টাকা অথবা সময়, টাকা অথবা সময় থাকবে। তাহলে কি করতে হবে, এই ভার্বের সাথে আইএনজি ব্যবহার করতে হবে, এই যে এখানে ভার্বের সাথে আইএনজি। আশা করি বুঝতে পেরেছো, খুবই গুরুত্বপূর্ণ একটি নিয়ম শিখালাম, এটা সাধারণত বইগুলোতে থাকে না। তাহলে আই স্পেন্ট, মনে করো 1 আওয়ার ফিনিশিং ইট, আই স্পেন্ট 1 আওয়ার ফিনিশিং ইট। ঠিক আছে, বা আই স্পেন্ট 300 টাকা বাইং ইট, আই স্পেন্ট 300 টাকা বাইং ইট, আমি ব্যয় করলাম 300 টাকা ব্যয় করলাম। ঠিক আছে, এরকম স্পেন্ড। তাহলে ওয়েস্ট এবং স্পেন্ড এই দুটি শব্দের পরে যদি টাকা বা তোমার সময় আসে, টাকা বা সময়, তাহলে ভার্বের সাথে আইএনজি, তাহলে পরের ভার্বের সাথে আইএনজি। তা আশা করি একদমই ব্যতিক্রম একটা নিয়ম শিখালাম। এখানে একটু খেয়াল করে দেখো, এই যে দেখো স্পেন্টের পরে টু মেনি টাইম আছে, টাইম আছে, আসলে এটা ভুল তো হচ্ছে টু মাচ। আর এখানে টাইম ঠিক আছে, কিন্তু টাইমের পরে কি আছে দেখো, আইএনজি আছে, টাইমের পরে এখানে আইএনজি ব্যবহার করা হয়েছে। তাহলে একটা ব্যতিক্রম নিয়ম তোমাকে শিখালাম, আশা করি কখনো ভুলবে না, একটি আইএনজির একটা নিয়ম আমি তোমাদের শিখালাম, আশা করি এটা কখনই তোমাদের আর সমস্যা হবে না। এরপরে দেখো দ্য স্টুডেন্ট লস্ট দ্য অপরচুনিটি, এটা পাস্ট টেন্স, এটা আরেকটা সেন্টেন্স, কমার পরে প্রিন্সিপাল ক্লজ, এটা আরেকটা সেন্টেন্স। তো লস্ট দ্য অপরচুনিটি টু লিজ দ্য অ্যাপার্টমেন্ট, তাহলে এটা ঠিক আছে, কারণ লস্টের একটা অবজেক্ট আছে দ্য অপরচুনিটি। এবার কিসের সুযোগ হারালো তারা, এই অ্যাপার্টমেন্টটাকে লিজ দিতে তারা সেই সুযোগটি হারালো আর কি। তাহলে এটা বুঝতে পেরেছো, তাহলে এখানে ব্যতিক্রম নিয়ম প্রায় আছে। এবার আমরা আসি দেখো 3 নাম্বার, দিস টেলিভিশনস, প্রথমটা রাইট, কেন, কারণ টেলিভিশন শব্দটি প্লুরাল, টেলিভিশন শব্দটি প্লুরাল, এটা একটু সবসময় মনে রাখবে, টেলিভিশন শব্দটি প্লুরাল। তাহলে টেলিভিশন শব্দটি যেহেতু প্লুরাল, তাহলে দিস রাইট। আর অল টু এক্সপেন্সিভ, আমরা জানি যে টু এক্সপেন্সিভ এটা হচ্ছে নেগেটিভ সেন্সে ব্যবহার করা হয়, অনেক বেশি ব্যয়বহুল। ফর, আমরা জানি প্রিপোজিশনের পরে আজ শিখে এসেছি, এই ইয়ের ক্লিপসের ক্লাসগুলোতে শিখে এসেছি, প্রিপোজিশনের পরে সবসময় অবজেক্টিভ ফর্ম হয়, এটাই ভুল। তাহলে প্রিপোজিশনের পরে সবসময় কি হয়ে যাবে, তাহলে অবজেক্টিভ ফর্ম হবে, কখনো সাবজেক্টিভ ফর্ম হবে না। তাহলে ফর আজ বলা যাবে না, কি বলতে হবে, ফর উই, ফর উই, ফর আজ কি বলবো আমরা, তাহলে এই আজটাকে চেঞ্জ করে কি লিখবো, ফর আজ, তাহলে এটাই ভুল। তাহলে কি হবে, দিস টেলিভিশনস আর অল টু এক্সপেন্সিভ ফর আজ, কি হয়ে যাবে, ফর আজ। তাহলে যে কোনো প্রিপোজিশনের পরে সবসময় প্রোনাউনের কোন ফর্ম ব্যবহার করব, যে কোনো প্রিপোজিশনের পরে সবসময় প্রোনাউনের কোন ফর্ম ব্যবহার করব, কোন ফর্ম ব্যবহার করব, প্রোনাউনের অবজেক্টিভ ফর্ম ব্যবহার করব। ঠিক আছে, আর টু বাই এট দিস টাইম, এই যে এই মুহূর্তে এই সময়ে, তাহলে এটাও কোনো ভুল নেই। তাহলে আমরা ভুলটা পেলাম সি তে গিয়ে, দিস টাইম সিঙ্গুলার, এই যে দেখো এটা সিঙ্গুলার, এই জন্য এটাতে কোনো ভুল নেই। এবার আমরা আসি দেখো আফটার, এই যে দেখো আফটার শি হ্যাড বট, তাহলে আমরা জানি আফটারের পরে দুটা নিয়ম আছে, আফটারের পরে পাস্ট পারফেক্ট, আফটারের আরেকটা ক্লজ থাকবে পাস্ট ইনডিফিনিট। তাহলে আমরা একটু দেখে নিই যে পাস্ট ইনডিফিনিট আছে কিনা পরে,
এই যে দেখো এটা she sold, তাহলে past indefinite। আর এটা অবজেক্ট, তার বাইসাইকেল, এই যে তার বাইসাইকেল, হার বাইসাইকেল। তাহলে এখানে যেহেতু she, তাহলে she এর অবজেক্টিভ ফর্ম কি? হার। তাহলে she এর অবজেক্টিভ ফর্ম হচ্ছে হার, ঠিক আছে। আবার পসেসিভ ফর্ম হার, তাহলে এখানে হারটা ব্যবহার করা হয়েছে, ঠিক আছে। এখানে হারটা ব্যবহার করেছে পসেসিভ কেস, কারণ হারের পরে একটা নাউন আছে। এটা দেখো, এটা কিন্তু অবজেক্টিভ ফর্ম না, ডিটারমিনার প্লাস নাউন। এই সাইকেলটা হচ্ছে এখানে নাউন। আর এখানে এবার দেখো হ্যাড বট, এটাও রাইট। কেন? কারণ আফটারের পরে পাস্ট পারফেক্ট, আফটারের পরে পাস্ট পারফেক্ট, ঠিক আছে। আফটারের পরে কি? পাস্ট পারফেক্ট। তাহলে এবার হিমসেলফ হবে না এখানে, কারণ এটার সাবজেক্ট কে? এটার সাবজেক্ট হিমসেলফ, এটার সাবজেক্ট কি? শি। তাহলে শি এর সাথে তো হিমসেলফ হবে না, তাহলে শি এর সাথে কি হয়ে যাবে? হারসেলফ। তো রিফ্লেক্সিভ প্রোনাউনের ভুল এটা। তাহলে এই ভুলটা হচ্ছে কোনটা? রিফ্লেক্সিভ প্রোনাউনের ভুল, ঠিক আছে। তাহলে আমরা প্রোনাউনের ভুল পেলাম এটা। দেন 5 নম্বরে আমরা যাচ্ছি, এটাকে বলা হয় এমবেডেড কোশ্চেন। ইতিমধ্যে তোমাদের এমবেডেড কোশ্চেন আলোচনা করেছি। সাবজেক্ট প্লাস ভার্ব, ডাব্লিউএস কোশ্চেন, সাবজেক্ট প্লাস ভার্ব, সাবজেক্ট প্লাস ভার্ব, ডাব্লিউএস কোশ্চেন, সাবজেক্ট প্লাস ভার্ব। তাহলে খুবই গুরুত্বপূর্ণ এই পয়েন্টটি, সাবজেক্ট প্লাস ভার্ব, ডাব্লিউএস কোশ্চেন, সাবজেক্ট প্লাস ভার্ব। তাহলে এখানে দেখো এই যে দ্য নেক্সট ইম্পর্টেন্ট কোশ্চেন উই হ্যাভ টু, ঠিক আছে, ইজ। এরপরে এই যে দেখো একটা হোয়েন আছে, হোয়েন। তাহলে হোয়েন এর পরে এই যে ডু দেয়া আছে, এটা ভুল। তাহলে এই সি নাম্বারটা ভুল, তাহলে এটাকে ইন্টিগ্রেটিভ করা যাবে না, হোয়েন উই হ্যাভ টু হয়ে যাবে। এই ডুটা বাদ দিতে হবে। তাহলে এই সেন্টেন্সটা এখান থেকে এই ডুটা কি করতে হবে? বাদ দিতে হবে, এই ডুটা এখান থেকে বাদ দিতে হবে। তাহলে সেন্টেন্সের নিয়মটা আবার একটু তোমরা লিখে নাও, সাবজেক্ট প্লাস ভার্ব, ডাব্লিউএস কোশ্চেন, সাবজেক্ট প্লাস ভার্ব, নেগেটিভ যেটা তোমার এস। তাহলে আমরা কি শিখলাম? সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস সাবজেক্ট প্লাস ডাব্লিউএস কোশ্চেন, লিখো ডাব্লিউএস কোশ্চেন প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব। এই নিয়মটা একটু মনে রাখবা, সাবজেক্ট প্লাস ভার্ব, ডাব্লিউএস কোশ্চেন, সাবজেক্ট প্লাস ভার্ব। এই মাঝখানে ডাব্লিউএস থাকবে, সাবজেক্ট থাকবে মাঝখানে, ঠিক আছে। সাবজেক্ট থাকবে মাঝখানে আমরা, ঠিক আছে। সাবজেক্ট থাকবে কি? মাঝখানে, এটা মনে রাখবা। তাহলে আমরা একটা উদাহরণ দিয়ে বুঝলাম, সাবজেক্ট প্লাস ভার্ব, ডাব্লিউএস কোশ্চেন, সাবজেক্ট প্লাস ভার্ব। আর কখনো তাহলে এটা ভুল হবে না। তাহলে এখানে কি হবে? হোয়েন এর পরে ডু হবে না, তাহলে উই হ্যাভ টু সাবমিট, এটা ঠিক রাখতে হবে। এরপরে আমরা জানি, দেখো 6 নম্বরে আমরা পাচ্ছি, দেখো কিছুক্ষণ আগেই পড়ে এসেছি এই সিস্টেমটা। জর্জ হ্যাজ নট কমপ্লিটেড দ্য অ্যাসাইনমেন্ট ইয়েট। তাহলে ইয়েট নেগেটিভ সেন্টেন্সে বসে, তাহলে ইয়েটে কোনো ভুল নেই। আর অ্যাসাইনমেন্ট নির্দিষ্ট, তাহলে এটাতেও কোনো ভুল নেই। এবার ভুলটা হচ্ছে নেগেটিভ এবং পজিটিভ এগ্রিমেন্ট। মারিয়া, এই যে দেখো এখানে হ্যাজ নট আছে, তাহলে নেগেটিভ এগ্রিমেন্ট, হ্যাজ নট। তাহলে এখানে বলছে মারিয়া হ্যাজ নট, তখন কি আর নাইদার হয়? আমরা শিখিনি, নাইদার না, এখানে কি শিখেছি? আইদার ব্যবহার করতে হবে। তাহলে জর্জ হ্যাজ নট কমপ্লিটেড দ্য অ্যাসাইনমেন্ট ইয়েট, এটুকু ঠিক আছে। মারিয়া হ্যাজ নট আইদার, কারণ আগে যেহেতু নেগেটিভ আছে, পরেও নেগেটিভ হবে, কিন্তু পরে তো নেগেটিভ হ্যাজ নট দেয়াই আছে, তাহলে দুইটা নেগেটিভ কখনো লেখা যাবে না। হ্যাজ নট, নাইদার, দুটি নেগেটিভ কখনো লেখা যাবে না। ওকে, দেন এবার খুবই গুরুত্বপূর্ণ একটা পার্ট আসলো। জন ডিসাইডেড টু বাই, ডিসাইডের পরে টু প্লাস ভার্ব বসে, কিন্তু ইন দ্য মর্নিং কেন ভুল? এবার আরেকটা নিয়ম শিখিয়ে দিই তোমাদের, ঠিক আছে। আরেকটা নিয়ম শিখাই, সেটা হচ্ছে কি, একটু খেয়াল করে দেখো এখানে নিয়মটা কি আসছে। এই নিয়মটা হচ্ছে এমপিটিআর এর নিয়মটা, অবজেক্টের পরে এই নিয়মটা একটু মনে রাখবা। প্রথমে হচ্ছে অবজেক্ট, ঠিক আছে, ভার্ব। মনে করো একটা ভার্ব লিখলাম, তাহলে ভার্বের পরে কি হয়ে যাবে? ভার্ব প্লাস অবজেক্ট, যদি ওই সেন্টেন্সে অবজেক্ট থাকে, ওই সেন্টেন্সে যদি অবজেক্ট থাকে, ঠিক আছে। এই জন্য আমি এটা অপশনাল দিতে পারি, এটা ব্র্যাকেটে দিলাম, ব্র্যাকেটে ব্যবহার করি, এখানে ব্র্যাকেটে দিয়ে দিলাম, দেখো এটা অপশনাল। এরপরে নিয়মটা কি হবে? তাহলে দেখো এমপিটিআর, ম্যানার, প্লেস, টাইম এবং রিজন, ইজ ভেরি ইম্পর্টেন্ট। এই নিয়মটা একটু মনে রাখবা, আগে আমি শিখেছি কিন্তু। দেখো ম্যানার, প্লেস, টাইম এবং রিজন। ম্যানার হচ্ছে হাউ দিয়ে প্রশ্ন করে পাবা, প্লেস হচ্ছে হোয়াট দিয়ে প্রশ্ন করে পাবা, টাইম হচ্ছে ওয়েন দিয়ে প্রশ্ন করে পাবা, আর হচ্ছে রিজন দিয়ে প্রশ্ন করে পাবা। তাহলে আমার সিকোয়েন্সটা হবে সবসময়, ভার্বের পরে যদি অবজেক্ট থাকে তাহলে আগে অবজেক্ট লিখতে হবে, তারপর আমাকে লিখতে হবে এমপিটিআর, মানে ম্যানার, প্লেস, টাইম এবং রিজন। তাহলে এখানে খেয়াল করে দেখো, জন ডিসাইডেড টু বাই, বাইয়ের পরে কি আছে দেখো? ইন দ্য মর্নিং। ইন দ্য মর্নিং কে তো কেনা যায় না, তাহলে বাই হচ্ছে একটা ট্রানজিটিভ ভার্ব। এই যে দেখো ভার্ব, এই যে বাই, দেখো এই বাই হচ্ছে একটা ট্রানজিটিভ ভার্ব। তাহলে কি কিনলো?
এ নিউ কার, এটা আগে আনতে হবে, এই যে নিউ কার এটা আগে আনতে হবে। তাহলে জন ডিসাইডেড টু বাই এ নিউ কার ইন দ্য মর্নিং, ইন দ্য মর্নিংটা পরে যাবে। তাহলে এই ভুলটার নাম কি? তাহলে MPTR মানে কি? ম্যানার, প্লেস, টাইম এবং রিজন। আশা করি বুঝতে পেরেছো, ম্যানার, প্লেস, টাইম এবং রিজন। ঠিক আছে, তাহলে এটা একটা বিষয় বুঝতে পারছো। এরপরে দেখো যে বাট ইন দ্য আফটারনুন হি চেঞ্জড হিজ মাইন্ড, এটা ঠিক আছে, এখানে কোনো ভুল নাই। আইদার হবে নয়ন দে প্লিজ স্যার টেল আস, কি বুঝতে চাইছো? আমি একটু প্রশ্নগুলো দেখে নেই। রিজন, হ্যাঁ হ্যাঁ ক্লাস নিচ্ছি, প্রতি সপ্তাহে 2টি ক্লাস নিচ্ছি। আচ্ছা এরপরে দেখো ওকে, some of the plants in this store require very little care, very little care, খেয়াল করে দেখো, but this one needs much more sunlight than the others one। আচ্ছা তোমাদের একটা তাহলে আরেকটা নিয়ম শিখিয়ে দিই এখানে, সাম অফ এর পরে প্লুরাল নাউন হলে, সাম অফ এর পরে প্লুরাল নাউন হলে প্লুরাল ভার্ব হবে। খেয়াল করে দেখো, সাম অফ দ্য প্ল্যান্টস এটা প্লুরাল, এই যে প্ল্যান্টস প্লুরাল, এরপরে ভার্বটা দেখো এই যে রিকোয়ার, এই ভার্বটাও প্লুরাল। ঠিক আছে, এই ভার্বটা প্লুরাল, তাহলে এখানে কোনো ভুল নেই, সাম অফ দ্য প্ল্যান্টস এ কোনো ভুল নেই। লিটল কেয়ার অল্প যত্ন নেয়, তাহলে এখানে ভেরি লিটল কেয়ার, কেয়ার হচ্ছে অবজেক্ট, লিটল হচ্ছে ডিটারমিনার, এবং কেয়ারটা যেহেতু আনকাউন্টেবল এই জন্য লিটলের ব্যবহারেও কোনো ভুল নেই। আর জোর দেওয়ার জন্য আমরা কম্পারেটিভ ডিগ্রির আগে মাছ ব্যবহার করতে পারি। তাহলে অনেকে মনে করতে পারে এখানে সি ভুল, এখানে অনেকে মনে করতে পারে সি ভুল, কম্পারেটিভ ডিগ্রির আগে জোর দেওয়ার জন্য মাছ ব্যবহার করা যায়। যেমন ইজি, কম্পারেটিভ ফর্ম হচ্ছে ইজিয়ার, তাহলে আমি ইংলিশে কি বলতে পারবো? মাচ ইজিয়ার। বেটার, গুডের কম্পারেটিভ ফর্ম কি? বেটার, তাহলে ইংলিশে বলতে পারবো মাচ বেটার। তাহলে একটা ব্যতিক্রম নিয়ম শিখে নাও, যে কোনো কম্পারেটিভ ডিগ্রির আগে কি ব্যবহার করা যাবে? জোর দেওয়ার জন্য মাচ ব্যবহার করা যাবে। তাহলে যে কোনো কম্পারেটিভ ডিগ্রির আগে জোর দেওয়ার জন্য মাচ ব্যবহার করা হয়। তাহলে আশা করি এই জিনিসটা কখনো ভুলবে না তোমরা, মাচ ব্যবহার করতে হয়। তাহলে এটা রাইট, তাহলে ভুলটা হচ্ছে আদার্স ওয়ান্স। মনে রাখতে হবে যেহেতু এটা এখানে একটা নাউন, এই যে এটা দেয়া আছে ওয়ান্স, তাহলে এই আদারের সাথে আর এস দেয়া যাবে না, হয় তোমাকে এটা বাদ দিতে হবে, এই যে ওয়ান্সটা হয় তোমাকে বাদ দিতে হবে, ঠিক আছে, আর না হলে এই আদার্স এর এস বাদ দিতে হবে। তাহলে নিয়মটা কি দাঁড়াচ্ছে আমি একটু লিখে দিচ্ছি আবার, তাহলে একটু খেয়াল করে দেখো। তাহলে আদার প্লাস প্লুরাল নাউন হতে পারে, আদার প্লাস প্লুরাল নাউন হতে পারে, আমি পিএন লিখছি, প্লুরাল নাউন হতে পারে, অথবা শুধুই আদার্স, অথবা শুধুই আদার্স। ঠিক আছে, তাহলে এখানে আদার ব্যবহার করে পরে প্লুরাল নাউন বলতে পারো, আদার বয়েস, তখন প্লুরাল নাউন ব্যবহার করতে পারো। আর এখানে আদার্স, খেয়াল করতে পারছো আদার্স একাকি ব্যবহার করা যাবে, তাহলে এরপরে আর কোনো নাউন ব্যবহার করা যাবে না। এরপরে যদি নাউন ব্যবহার করো এই নাউনটা তাহলে ভুল হয়ে যাবে, এই নাউনটা এখানে দেয়া যাবে না, এটা ভুল, এটা ব্যবহার করা যাবে না, এখানে নাউনটা ব্যবহার করা যাবে না। তাহলে উত্তর পেয়ে গিয়েছো, উত্তর হচ্ছে এখানে ডি নাম্বারটা ভুল, আদার ওয়ান্স হয়ে যাবে, অথবা শুধুই আদার্স হবে। আমরা 10 থেকে 29 আমরা 10টা সলভ করি, সমস্যাটা আগামী দিন বাকিগুলো। এরপরে দেখো, আফটার জর্জ হ্যাড রিটার্ন টু হিজ হাউস হি ওয়াজ রিডিং এ বুক। এই যে আমরা আফটারের ক্ষেত্রে দুটি ক্লজের নিয়ম জানি, তাই না? আফটারের পরে পাস্ট পারফেক্ট, পরেরটা পাস্ট ইনডিফিনিট, আফটারের পরে পাস্ট পারফেক্ট, পরেরটা পাস্ট ইনডিফিনিট। তাহলে এই যে আরেকটা পাস্ট ইনডিফিনিট, তাহলে এই যে দেখো হ্যাড রিটার্ন পাস্ট পারফেক্ট, আফটারের পরের ক্লজটি পাস্ট পারফেক্ট আছে, হ্যাড রিটার্ন। এরপরে রিটার্ন তার বাড়িতে ফিরে এসেছে, টু, ফিরে আসা টু, তারপরে হিজ ডিটারমিনার, তারপরে নাউন, তাহলে এখানে ভুল নেই। এবারে এই জর্জের এই প্রোনাউনটা কি? এই জর্জের প্রোনাউনটা হচ্ছে হি, তাহলে এখানেও কোনো ভুল নেই। তাহলে ভুলটা অবশ্যই ডিতে আছে। কেন ডিতে ভুল আছে? কারণ দেখো ওয়াজ রিডিং আছে, হবে না, এটা হয়ে যাবে পাস্ট ইনডিফিনিট, তাহলে রিড রেড হয়ে যাবে, আর ই এ ডি, এই সেম ফর্ম, কোনো চেঞ্জ করতে হবে না, তাহলে ওয়াজ ব্যবহার করা যাবে না এখানে। তাহলে হি রেড এ বুক, পাস্ট টেন্স ব্যবহার করতে হবে, পাস্ট ইনডিফিনিট ব্যবহার করতে হবে। তা আশা করি বিষয়টি বুঝতে পেরেছো আর কি। ওকে, তারপরে খেয়াল করো, many theories on
কনজার্ভিং অফ দ্য পিউরিটি অফ ওয়াটার হ্যাজ বিন প্রপোজ। তোমাদেরকে বলেছিলাম সাবজেক্ট বের করার সহজ উপায় কি। এই 1 নাম্বার প্রশ্ন পড়ানোর সময় তোমাদেরকে বলেছিলাম সাবজেক্ট বের করার সহজ উপায় হচ্ছে প্রিপোজিশন খুঁজে বের করা। তাহলে এই সেন্টেন্সের প্রিপোজিশনটা কোথায় আছে একটু খেয়াল করে দেখো। এই সেন্টেন্সের প্রিপোজিশনটা হচ্ছে অন, এই সেন্টেন্সের প্রিপোজিশনটা হচ্ছে অন। তাহলে এর আগে সাবজেক্ট, এই যে সাবজেক্ট দেয়া আছে দেখো, মেনি থিওরিস। এই বাক্যের সাবজেক্ট হচ্ছে তাহলে মেনি থিওরিস। যেহেতু এই থিওরিসটা প্লুরাল, থিওরিসটা যেহেতু প্লুরাল, তাহলে এই এখানে হ্যাজ বিন হবে না, তাহলে এখানে কি হয়ে যাবে, হ্যাভ বিন প্রপোজড। ঠিক আছে, এখানে হ্যাভ বিন প্রপোজড হয়ে যাবে তাহলে। বাট নো ওয়ান হ্যাজ, তাহলে নট ওয়ান, এটা ঠিক আছে, এই যে ওয়ান এর কারণে হ্যাজ হয়েছে সিঙ্গুলার। আর অ্যাজ এর মাঝখানে দেখো অ্যাডভার্ব বসেছে, এই যে অ্যাডভার্ব এবং ভার্ব, ভার্বের পাস্ট পার্টিসিপল ওয়াইডলি অ্যাকসেপ্টেড, ভার্বের পাস্ট পার্টিসিপল ইউজড অ্যাজ অ্যাডজেক্টিভ। এখানে ওয়াইডলি হচ্ছে অ্যাডভার্ব, অ্যাকসেপ্টেড হচ্ছে, তাহলে অ্যাকসেপ্টেড কি, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ। তোমার has been as widely accepted as this one, ঠিক সেম কথা, ভার্বের পাস্ট পার্টিসিপল ইউজড অ্যাজ অ্যাডজেক্টিভ সেন্সে, আর has been এর পর এটা ব্যবহৃত হয়েছে। খেয়াল করে দেখো, তাহলে as এর মাঝখানে আমরা অ্যাজেটিভ ব্যবহার করতে পারি, তার আগে আবার আরেকটা অ্যাডভার্ব ব্যবহার করতে পারি। ঠিক আছে, এবং কোনোটাকে এখানে বলেছে মেনি থিওরিজ অন কনজার্ভিং অফ দ্য পিউরিটি অফ ওয়াটার হ্যাজ বিন প্রপোজড বাট নো ওয়ান হ্যাজ বিন, কোনোটাই অ্যাকসেপ্টেড করা হয়নি। আসলে এই অ্যাকসেপ্টেডটা কেন বসেছে, এই যে হ্যাজ বিন প্যাসিভ সেন্সে বসেছে, প্যাসিভ সেন্সে বসেছে, কিন্তু অ্যাজ এর নিয়মে ওটা অ্যাডজেক্টিভ, মানে ওই যেটা আমরা, কিন্তু এটা হচ্ছে আসলে স্ট্রাকচারটা হচ্ছে হ্যাজ বিন ডান, ইট হ্যাজ বিন ডান, এইটা মনে রাখবা, ইট হ্যাজ বিন ডান। তাহলে আশা করি এটা বুঝতে পেরেছো। তাহলে ভুলটা হচ্ছে হ্যাজ বিন হবে না, এটা হ্যাভ হয়ে যাবে। এবার তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে, আমি 2 মিনিটে প্রশ্নের উত্তরগুলো দিব। যদি তোমাদের কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে সেই প্রশ্নগুলো করো। আগামী দিন আমরা 11 থেকে শুরু করব, আগামী দিন থেকে 11 থেকে শুরু করব। দেখো কোনো প্রশ্ন আছে কিনা তোমাদের, একটু কষ্ট করে কোনো প্রশ্ন থাকলে সেটা বলো, আর কোনো মতামত থাকলেও বলতে পারো। তোমরা পুরোটা প্র্যাকটিস করে ফেলবা, আগামী দিন এখান থেকে শুরু করব আমরা। তোমাদের কোনো মন্তব্য বা বিষয়টি জানার থাকলে বলতে পারবে। পুরো বইটাই সলভ করে দিব, সমস্যা নেই, চিন্তার কিছু নেই। অনেকে এটা জানতে চাইছে, ইনশাল্লাহ সবকিছুই আমি পুরোটাই সমাধান করে দিব এবং বারবার দেখতে পারবা। ধরে নাও এই জিনিসটা, এই জায়গাটুকু তুমি মনোযোগ ছিল না, তুমি অন্য জায়গায় করতে পারবা, কোনো সমস্যা নেই। তোমাদের অপিনিয়ন বা কোনো বিষয় জানার থাকলে বলতে পারো। কোনো প্রশ্ন পাচ্ছি না, কারো কিছু জানার নাই, তাহলে কি বলো, তাহলে মোটামুটি আমরা শেষ করার দিকে আসতে পারি। তাহলে 3 দিন এই মুহূর্তে সম্ভব নয়, স্টুডেন্ট আরো বাড়ুক, তোমরা আরো স্টুডেন্ট নিয়ে আসো। ঠিক আছে, যদি লাইভ ক্লাস যদি 100-র উপরে স্টুডেন্ট করে তাহলে সপ্তাহে 3টা ক্লাস নেব। ঠিক আছে, যদি সপ্তাহে 100 জনের উপরে যদি স্টুডেন্টের ক্লাস সংখ্যা স্টুডেন্ট হয়ে যায় তাহলে 3টা করে ক্লাস নিব। ঠিক আছে, না তবুও অন্য সময় দিলে দিতে পারবো, কিন্তু কোনো সমস্যা নেই। কিন্তু তোমাদের ক্লাসে স্টুডেন্ট সংখ্যা কম, এই যে 25 জন 30 জন 20 জন স্টুডেন্ট লাইভে এখানে ক্লাস করছো। আইবিএ প্রিপারেশন একটু ডিফারেন্ট, প্রস্তুতি নিতে হবে তোমাকে। আইবি এর প্রশ্ন প্যাটার্নটা একটু তুমি আগে দেখে নিবা প্রথমত। এটা শুধু আইবি এর জন্য যদি সময় লাগে তাহলে আমি বলতাম, তবে ইংলিশ অবশ্যই বেশি জোর দিতে হবে। সেক্ষেত্রে তোমার ইংলিশে ভোকাবুলারি, অ্যানালজি এগুলো বেশি করে জোর দিতে হবে, স্পেলিং, অর্থাৎ যে পয়েন্টগুলো পরীক্ষায় বেশি আসে ওগুলো তোমরা চেষ্টা করবে ভালো করে পড়ার জন্য। আর বেশি ডেফিনেটলি তোমাকে ফলো করতে হবে যে ব্যাংক জবের যে প্রশ্ন হয়, যে স্টাইলে প্রশ্ন হয়, আইবিএ ব্যাংক এগুলো, মানে জিআরই জিম্যাট, এই বইগুলো একটু ভালো করে দেখতে হবে। যে ওখানে যে ইংরেজির প্রশ্ন প্যাটার্নগুলো সেগুলো একটু খেয়াল করবা, তাহলে ওগুলো আইবি এর জন্য আলাদা প্রশ্ন আসে আর কি। তাহলে চেষ্টা করব যতগুলো সম্ভব, যত তাড়াতাড়ি সম্ভব ক্লাসগুলো শেষ করার চেষ্টা করব, যে কটা ক্লাস লাগে আর কি। ধরো মিনিমাম তো 12 থেকে 15, তো যেহেতু মিনি টেস্ট সহ করাবো, মিনি টেস্ট না করালে সময় কম লাগতো,
12 থেকে 15টা ক্লাসে তাহলে হয়ে যেত। যেহেতু আমি মিনি টেস্ট করাচ্ছি, এই মিনি টেস্টগুলো সলভ করাবো, এই জন্য তোমাদের সময় লেগে যাবে। ব্যাংক প্রিপারেশনে তোমাকে কি কি আগে তোমাকে জানতে হবে, প্রশ্ন প্যাটার্ন, যেমন ওখানে ট্রান্সলেশন আসে ব্যাংক প্যাটার্নে। ব্যাংকে কিন্তু এই যে এখন যে প্রশ্নগুলো তুমি সলভ করছো এগুলো অনেক বেশি ইম্পর্টেন্ট, এলএলবির জন্য তো অনেক অনেক বেশি ইম্পর্টেন্ট। আচ্ছা, এখানে আরেকটা বিষয় তোমাদের একটু মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে যে ব্যাংকে কি কি বেশি আসে। ব্যাংকে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন আসে, এটা একটু মনে রাখতে হবে। অ্যানালজি আসে, ভোকাবুলারি আসে, স্পেলিং আসে, ফ্রেজ আসে। এই 5টা আইটেম খুব ভালো করে দেখবা যারা ব্যাংকে পরীক্ষা দিবা, এই 5টা আইটেম ভালো করে আগে দেখবা, তারপরে অন্য আইটেম, গ্রামারের অন্য আইটেম গুলো দেখবা। বাট আমি যে 5টাকে বললাম, 5টাকে তুমি মোটামুটি কাজ করতে পারবে আর কি। না, ব্যারন্সটাও করাবো, কিছু রুলস ব্যারন্সে আছে যেটা ক্লিপসে নাই। ক্লিপস টোফেলে এমন কিছু জিনিস আছে যেগুলো ক্লিপস টোফেলে আছে কিন্তু ব্যারন্সে নাই, ব্যারন্সে আছে ক্লিপসে নাই। ইনশাআল্লাহ চেষ্টা করবো আরো কোর্স দেওয়ার জন্য। অনেকে কমন মিস্টেক্স এর উপরে ক্লাস নিতে বলেছে, চেষ্টা করব সেগুলো ধারাবাহিকভাবে তোমাদেরকে দেওয়ার জন্য। কিন্তু শর্ত হচ্ছে তোমাদের শেয়ার দিতে হবে, প্রচুর শেয়ার দিতে হবে যাতে আরো স্টুডেন্ট আসে, ঠিক আছে? আর আমি যেহেতু এটা মনিটাইজ করি না, এটা আমার টাকার জন্য কোনো কিছু না, যে অনেকে হয়তো মনে করতে পারে যে স্যারের চ্যানেলেই পারলে, আসলে সেটার জন্য না, কারণ আমি মনিটাইজেশন করার কোনো ইচ্ছাও নাই, ঠিক আছে? যদিও অনেকে পরামর্শ দিচ্ছে করার জন্য, কিন্তু আমি এখনো, আমার চ্যানেল অলরেডি এটার জন্য ইমেল এসেছে যে মনিটাইজেশন করা যাবে, কিন্তু আসলে এটা হয়তো নীতির সাথে এই মুহূর্তে যাচ্ছে না, যার কারণে আমি দিচ্ছি না। কারণ এখানে অনেকে প্রশ্ন করেছে, আবার বিজ্ঞজনরা বলেছে যে তোমার হালাল হারামের একটা বিষয় থাকে, এই জন্য এখনো আমি অনুমতি, মানে এটা করার কোনো সিদ্ধান্ত নেইনি। সেই হিসাবে আমাদের এখান থেকে ব্যবসার কোনো ইচ্ছে নাই আর কি, আশা করি ব্যবসার জন্য ইচ্ছে নাই। আর ভোকাবুলারি পার্ট কিভাবে মনে রাখা যাবে? ভোকাবুলারি হচ্ছে যতই পড়িবা ততই ভুলিবা, যতই ভুলবে ততই তুমি শিখতে পারবে, এটা হচ্ছে আসল বিষয়। তুমি, আমার একটা বই বের হচ্ছে নতুন, পকেট ভোকাবুলারি তো আছেই, পকেট ভোকাবুলারিকে আরো নতুন মডিফাই করে নতুন একটা বই আসতেছে, ভোকাবুলারি ম্যাজিক। ভোকাবুলারি ম্যাজিক হয়তো তুমি নভেম্বর নাগাদ অবশ্যই আশা করি বাজারে চলে আসতে পারবে, বা নভেম্বরের শেষ নাগাদ মাঝামাঝিতে বাজারে আসবে ভোকাবুলারি ম্যাজিক। ওই বইতে তুমি যে ভোকাবুলারি গুলো একটু নতুন করে সাজিয়েছি, আশা করি তোমরা সেই জিনিসগুলো তোমাদের কাজে লাগবে। তো তোমাদের অনেক ধন্যবাদ, অনেকেই আছো আমার সাথে, সেই জন্য তোমরা অবশ্যই বন্ধুদেরকে আরো শেয়ার দিবে, যাতে বন্ধুরা করে, তাহলে বেশি স্টুডেন্ট হলে আসলে আনন্দ পাওয়া যায়, ক্লাসে সময় দেওয়া যায়, তোমাদের লাভ হলো আর কি। ওকে, তাহলে ভালো থাকবা। আজকে আর না, অনেকক্ষণ দেয় তো, 1 ঘন্টা বা 8 মিনিট হয়ে গিয়েছে। সো আগামী ক্লাস আমরা 11 থেকে শুরু করব। ততক্ষণে তুমি আগে প্র্যাকটিসটা করে ফেলবা, নিজে আগে করলে তারপর আমি যখন ব্যাখ্যা করব তখন নতুন নতুন নিয়মগুলো জানতে পারবে। আর আজকের ক্লাসের ফিডব্যাকটা তোমরা ফেসবুক পেজ বা গ্রুপে জানাবে। এই যে নতুন কিছু নিয়ম শিখলাম, স্পেন্ড এবং ওয়েস্ট, আরো কিছু নিয়ম শিখালাম, সেগুলো তোমাদের কতটুকু কাজে আসলো। সো ভালো থাকবে।